আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো ভাইয়ারা সবাই? আশা করতেছি সকলে অনেক ভালো আছে। তো আজকে থেকে আমি তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্স এর 2 নম্বর অধ্যায়টা আলোচনা করব। তো এই অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ এবং প্রমাণ তোমাদের করতে হবে, এবং সেই সাথে আমি তোমাদের এই অধ্যায়ের বেসিক যে কনসেপ্টটা আছে সেটাও একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমি আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমাদের আমি প্রথমেই কাজ, ক্ষমতা এবং শক্তি জিনিসটা কি এটা আসলে একটু পরিচয় করে দিব। আসলে এখানে পরিচয় করানোর কিছু নেই, তোমরা এগুলো সম্পর্কে আগে জানো, জাস্ট একটু রিমাইন্ড করে দিব। তাহলে এরপরে আমাদের কি জানা লাগবে? কাজ, ক্ষমতা, শক্তির একক। অর্থাৎ এই অধ্যায়ে আমাদের কাজ, ক্ষমতা, শক্তির কিছু একক আছে, সেই এককগুলো সম্পর্কে আমি তোমাদের পরিচিত আবার করাবো। এরপর দেখো আমাদের কি আছে, শক্তির প্রকারভেদ। অর্থাৎ আমাদের শক্তির প্রকারভেদ নিয়ে অধ্যায়ে কিছু আলোচনা আছে, সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমাদের ঘূর্ণন বল দিয়ে কৃত কাজের একটা প্রমাণ আছে, এই প্রমাণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলতে গেলে এই প্রমাণটা প্রতি বছর বা 1 বছর পর পরই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই প্রমাণটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, সেটা হচ্ছে গতিশক্তির একটা প্রমাণ আছে, কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এটা তোমরা অবশ্য ফিজিক্সে করে আসছো, তারপরও আমি তোমাদের জাস্ট আরেকবার মনে করিয়ে দিব। এরপর তোমাদের দেখো আমাদের এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমি তোমাদের খুব সহজ ভাবে এবং যাতে দীর্ঘদিন তোমাদের মনে থাকে এইভাবে আমি তোমাদের এগুলো সমাধান করাই দেব। এবং তোমাদের পরীক্ষার জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোও করাবো, এবং যেগুলো তোমাদের হচ্ছে জানার দরকার সেগুলো আমি তোমাদের করাবো। এরপর দেখো আমাদের এগুলোই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়। তো প্রথমে আমরা আলোচনা করবো কি নিয়ে? কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে। আসলে ভাইয়া এগুলো সম্পর্কে কিন্তু তোমরা আগে থেকেই জানো, তারপরেও জাস্ট আমি তোমাদের একবার করে সংখ্যাগুলো মনে করাই দিই। তাহলে ভাইয়া কাজ তো আমরা তো প্রত্যেক জীবনে তো অনেক কিছুই করে থাকি, সেগুলো কি কি বলি? আমরা কাজ বলি। কিন্তু আমাদের এই ফিজিক্সের ভাষায় বলো বা স্ট্রাকচারাল মেকানিক্সের ভাষায় বলো, এইখানে কিন্তু কাজের সংজ্ঞাটা একটু ভিন্ন। তো এখানে আমরা কাজের সংজ্ঞাটা কিভাবে দিব? দেখো আমাদের ধরো কোনো একটা বস্তুর উপর, ধরো এটা একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, এই বল প্রয়োগের ফলে বস্তুটা যদি অবস্থানের যদি পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে এই অবস্থানের পরিবর্তন হলে যতটুকু দূরত্ব এই বস্তুটা সরে গেল এটা হচ্ছে কি? সরণ, অর্থাৎ এস। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো? বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে ওই প্রযুক্ত বল এবং যতটুকু অবস্থার পরিবর্তন হয়েছে ওই অবস্থানের ডিস্টেন্সের বা সরণের গুণফলই হচ্ছে কাজ, ঠিক আছে? তাহলে কি বলবো? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে তাহলে ওই তো বল এবং সরণের গুণফলই হচ্ছে কাজ। তাহলে কাজ সমান সমান আমরা কি বলতে পারবো ভাইয়া? কাজ সমান সমান বলতে পারবো W ইজ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে? অর্থাৎ বল গুণন সরণ, ঠিক আছে? তো আশা করতেছি এটা তোমরা আগে থেকে জানো, তারপরে জাস্ট আমি তোমাদের একবার মনে করাই দিলাম। এরপর আসো ভাইয়া আমাদের কি আছে এখানে, দেখো ক্ষমতা। ক্ষমতা জিনিসটা আসলে কি? ক্ষমতা হচ্ছে দেখো আমাদের এই যে কাজ করলাম, এই কাজ করার ধরো একক সময়ে আমরা যে কাজটা করতে পারবো সেটাই হচ্ছে ক্ষমতা। অর্থাৎ একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। ধরো কোনো একটা মেশিন 10 মিনিটে তোমার হচ্ছে বললাম 100 নিউটন কাজ করতে পারে, ঠিক আছে? 100 নিউটন না, 100 নিউটন মিটার, 100 নিউটন মিটার কাজ করতে পারে, ঠিক আছে? এরপর ধরো আরেকটা মেশিন আছে, সেটা 20 মিনিটে 1000 নিউটন মিটার কাজ করতে পারে, ঠিক আছে? এখন তাহলে ভাইয়া এখানে তোমাদের ক্ষমতা জিনিসটা তুমি কিভাবে বার করবে? ক্ষমতা বার করার জন্য তোমাদের কি করতে হবে? একক সময়ে কাজের পরিমাণ বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি? এটা করে হচ্ছে 10 মিনিটে, এটা করে হচ্ছে 20 মিনিটে, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রথম মেশিনের ক্ষমতা কত হবে এবং এই দ্বিতীয় মেশিনের ক্ষমতা কত হবে? তাহলে আমরা কিভাবে বার করবো ভাইয়া? এই আমাদের টোটাল কাজের পরিমাণ কি করব? সময় দিয়ে ভাগ করব। তাহলে কত পাবো দেখো তো? তাহলে পাবা হচ্ছে 1000কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কি পাবো ভাইয়া? 10 দিয়ে ভাগ করলে পাবা হলো 100 নিউটন মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই মেশিনটা প্রতি সেকেন্ডে 100 নিউটন মিটার পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে প্রথম মেশিনের ক্ষমতা হবে 100 নিউটন মিটার পার সেকেন্ড। এখন দ্বিতীয় মেশিনের যদি তোমাদের ক্ষমতা বার করতে বলে, অর্থাৎ এই যে 20 মিনিটে যে 1000 নিউটন মিটার কাজ করে, এটা যদি করো তাহলে আমাদের 1000 কে কি করতে হবে ভাইয়া? 1000 কে 20000 দিয়ে 20 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? কারণ কি এই মেশিনটা 20 মিনিটে 1000 নিউটন মিটার কাজ করতে পারে, ঠিক আছে? নিউটন মিটার হচ্ছে কাজের একটা একক।
তাহলে ভাই দেখো তো এখানে কি হবে, এখানে আমরা যদি ভাগ করি তাহলে পাবো 50 নিউটন মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো তো আমাদের কোন মেশিনের ক্ষমতা বেশি, যে মেশিন অল্প সময় বেশি কাজ করতে পারে সেই মেশিনের ক্ষমতাই কিন্তু বেশি। তাহলে ভাইয়া ক্ষমতা বলতে কিন্তু এটাকেই বুঝি, অর্থাৎ একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। এখন ভাইয়া দেখো আরেকটা জিনিস আছে এখানে, কি শক্তি। আসলে শক্তি জিনিসটা আর হচ্ছে কাজ সেম জিনিস যদি ধরে নাও তাহলে ধরা যায়, আর বলতে পারবো না যে কাজ এবং শক্তি একদম পুরোপুরি সেম, সেম না, বাট এরা ধরো পরিপূরক টাইপের। ঠিক আছে, অর্থাৎ কাজেরও যে একক শক্তিরও সেই একক, কাজের যে তোমার হচ্ছে সূত্র শক্তিরও সেই সূত্র, অর্থাৎ একই সূত্র অ্যাপ্লাই করে আমরা কোনো কিছু কাজের পরিমাণও বের করতে পারি, শক্তির পরিমাণও বের করতে পারি। ঠিক আছে, তো এই বিষয়টা আমি এখানে তোমাদের বিস্তারিত আলোচনা না করি, কারণ আমাদের আরো অনেক কিছু এখানে বোঝাতে হবে। ঠিক আছে, এগুলো আশা করতেছি তোমরা ফিজিক্স থেকে জেনে আসছো, অর্থাৎ কাজ কি শক্তি কি এগুলো সম্পর্কে তোমরা জেনে আসছো। ঠিক আছে, তো আমাদের পরবর্তী দেখো তো ভাই, পরবর্তী টপিক কি ছিল, কাজ ক্ষমতা শক্তির একক। ঠিক আছে, এই একক জিনিসটা কিন্তু ভাই আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ তুমি যদি ম্যাথ করার পর এককে ভুল করো তাহলে কিন্তু তোমাদের পুরো ম্যাথটাই ভুল দিয়ে দেবে, না হলে পুরো ম্যাথ ভুল না দিলেও তোমাদের কিন্তু মোটামুটি ভালো ভালো লেভেলের একটা মার্ক কাটবে। তো অবশ্যই তোমাদের একক সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে। তো ভাই দেখো এখানে আমরা কি লিখছি, আমরা দেখো আমাদের কাজ আর শক্তি যেহেতু প্রায় সেম জিনিস, তাহলে তোমরা এখানে এই এককটা তোমরা কি করতে পারো, এই এককটা তোমরা হচ্ছে শক্তির সঙ্গে লিখতে পারো, অর্থাৎ এটা আমাদের শক্তিরও একক, অর্থাৎ শক্তির ক্ষেত্রে আমাদের এককগুলো সেম হবে, কিন্তু আমাদের ক্ষমতার এককটা কি হবে, ভিন্ন হবে। এটা আমি কাজের এককের আলোচনার পর ক্ষমতার এককের আলোচনা করব। তো ভাই এখানে দেখো আমাদের আমি কি লিখছি, কাজের একক হচ্ছে দুইটা, এখানে তোমাদের বইয়ে বলা আছে, একটা হচ্ছে কাজের পরম একক আর একটা হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। এখন ভাইয়া আসো, কাজের পরম একক জিনিসটা কি আর অভিকর্ষীয় একক জিনিসটা কি, এটা আগে আমি তোমাদের বুঝিয়ে দিই। ধরো ভাইয়া পরম একক বলতে বোঝায় যে এককটা বা যে পরিমাণ কাজ বা ধরো যে কোনো কিছুরই একক হোক না, সেটা যদি পরম একক হয়, ওই একক তোমার কোনো জায়গাতেই পরিবর্তিত হবে না, অর্থাৎ তোমার ওই একক পৃথিবীতেও যা হবে, চাঁদেও তাই হবে, মঙ্গল গ্রহেও তাই হবে, অর্থাৎ এটা অবস্থান ভেদে এই এককের পরিবর্তন হবে না। ঠিক আছে, অর্থাৎ এই এককের সমপরিমাণ জিনিস সব জায়গাতেই ওই পরিমাণই বুঝাবে। আর ভাইয়া দেখো এখানে আমাদের অভিকর্ষীয় যে এককটা আছে, এটা অবস্থান ভেদে অর্থাৎ স্থান ভেদে পরিবর্তন হয়, অর্থাৎ এটা পৃথিবীতে একরকম হবে, তোমার চাঁদে একরকম হবে, আবার ধরো অন্য কোনো গ্রহে সেখানে অন্যরকম হবে। কি জন্য হবে সেটা আমি তোমাদের পরে বলতেছি। ঠিক আছে, তাহলে ভাইয়া পরম একক কি, যে এককগুলো সকল জায়গায় একই মান প্রকাশ করে বা একই রকম জিনিসকে প্রকাশ করে, সেটাই হচ্ছে আমাদের পরম একক, অর্থাৎ এই এককের কোনো পরিবর্তন নেই স্থান ভেদে। এরপর ভাইয়া তাহলে এখানে দেখো খেয়াল করো, আমাদের পরম এককের মধ্যে আমাদের চারটা পদ্ধতি আছে, চারটা একক আছে। প্রথম কি পদ্ধতি, সিজিএস আমাদের যে এককটা আছে সেটা, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে আমাদের কাজের একক হচ্ছে ডাইন গুণন সেন্টিমিটার। অর্থাৎ তুমি যদি ডাইন হচ্ছে আমাদের কি, ডাইন হচ্ছে একটা বলের একক। ঠিক আছে, ডাইন মানে হচ্ছে, দেখো আমি একটু মিশাই দেই, হ্যাঁ ডাইন মানে হচ্ছে ডাইন ইজ ইকুয়াল টু গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বলের একক। তাহলে আমরা কি জানি ভাই, কাজ সমান সমান কি জানি, বল গুণন সরণ। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের ডাইন হচ্ছে বল এবং সেন্টিমিটার হচ্ছে সরণের একক। তাহলে এই বল এবং সরণের গুণফল করলে তোমরা পাবা হলো আর্কস। এই আর্কস মানেই হচ্ছে আমাদের ডাইন ইন্টু সেন্টিমিটার। ঠিক আছে, এটা করলে আমরা কি পাবো, আর্কস। এই আর্কস হচ্ছে আমাদের কাজের একটা একক, সেই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এখানে দেখো ভাই আমি তোমাদের কি বললাম, যে পরম এককের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো সব জায়গাতেই অভিন্ন হবে, অর্থাৎ স্থানভেদে এগুলোর কোনো পরিবর্তন হবে না। এখানে আমাদের দেখো তো ভাই ডাইনের মধ্যে কি কি ছিল, গ্রাম ছিল, সেন্টিমিটার ছিল এবং সেকেন্ড ছিল। আর এখানে আমাদের কি ছিল ভাইয়া, আলাদা করে সেন্টিমিটার ছিল। তাহলে ভাই দেখো তো এই এককগুলো কি তোমার অবস্থান ভেদে কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তুমি যদি চাঁদে যাও, চাঁদেও 1 সেন্টিমিটার যা হবে পৃথিবীতে 1 সেন্টিমিটার তাই হবে। আবার ধরো ভরের তো ভর কি ভাইয়া, ভর আমরা কিন্তু ফিজিক্সে পড়ে আসছি, ভর হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো এখানে ভর হিসেবে কি আছে, গ্রাম। তাহলে ভাই এই গ্রামের কোনো পরিবর্তন হবে, পরিবর্তন কিন্তু হবে না। অর্থাৎ তুমি বস্তুর ওজন পৃথিবীতে যে কয় গ্রাম পাবা, তুমি চাঁদে গেলেও সেই কয় গ্রামই পাবা, অর্থাৎ এখানে তোমার ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভাই দেখো এই এককটাও কিন্তু অপরিবর্তনীয়। আবার দেখো ভাইয়া সেকেন্ড, এখন সময় কি ভাইয়া এক এক জায়গায় গেলে এক এক রকম হয়ে যাবে, এক এক রকম কিন্তু হয়ে যাবে না। তোমার এখানেও 1 সেকেন্ড সমান যতটুকু সময়, অন্য জায়গাতে গেলেও কিন্তু ততটুকু সময় হবে। ঠিক আছে, এখন ভাইয়া আসো আমাদের
পরবর্তী যেটা আছে এফপিএস পদ্ধতিতে অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে আমাদের কাজের একক হবে হচ্ছে ফুট পাউন্ডাল। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের ফুট পাউন্ডাল কি হবে? হ্যাঁ, পাউন্ডাল কিন্তু একটা বলের নাম। ঠিক আছে, এটা ভাই পাউন্ডাল মানে কি বাবা? দেখো, পাউন্ডালকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি? পিএলডি। ঠিক আছে, পিএলডি। তাহলে এই বলটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো হলো আমরা ভাই দেখো পাউন্ড এলবি। এলবি তে বোঝা হচ্ছে পাউন্ড। ঠিক আছে, এলবি ফিট পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ভাই দেখো, ডাইনকে ভাঙাই পেয়েছিলাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, পাউন্ডালকে ভাঙাইলে কি পাবো ভাইয়া? আমরা পাবো হচ্ছে পাউন্ড ফিট পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখন ভাই দেখো এখানে তাহলে আমাদের কি হলো? এখানে কিন্তু আমাদের তাহলে এপিএস পদ্ধতিতে পাউন্ডাল এবং ফিট গুণ করলে আমরা পাবো হচ্ছে ফিট পাউন্ডাল। তাহলে ফিট পাউন্ডাল কি? এপিএস পদ্ধতিতে কাজের পরম একক। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে দেখো, এখানেও আমাদের যে এককগুলো আছে এগুলো কিন্তু অবস্থান ভেদে পরিবর্তন হয় না। এরপরে দেখো ভাই, আমাদের এমকেএস পদ্ধতিতে কি আছে? কেজি ইনটু মিটার। তাহলে কেজি এবং মিটার গুণ করলে কি পাবো? কেজি মিটার। তাহলে কেজি মিটার হচ্ছে কি হচ্ছে? আমাদের এমকেএস পদ্ধতিতে কাজের পরম একক। এখানে দেখো তো ভাইয়া, বস্তুর যে ভরটা আছে এই ভর হচ্ছে কেজিতে। তাহলে কেজির কি কোনো জায়গায় কোনো পরিবর্তন আছে? কেজির কিন্তু কোনো জায়গায় কোনো পরিবর্তন নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে আমাদের দেখো, আমাদের যে মিটার আছে এই মিটারেরও কিন্তু কোনো জায়গায় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এই মিটারটা সব জায়গাতেই তোমার সমপরিমাণ মানই প্রকাশ করবে, অর্থাৎ এটা কোনো স্থান ভেদে পরিবর্তন হবে না। তাহলে দেখো ভাইয়া, এখানেও কিন্তু এই দুইটা এককই অপরিবর্তনীয়। সেজন্য কি হলো? এই দুইটার গুণফলে করে আমরা কাজের যে এককটা পাইলাম সেটাও হচ্ছে আমাদের একটা পরম একক। আশা করতেছি বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া, এসআই পদ্ধতিতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি? নিউটন গুণন মিটার। ঠিক আছে, তাহলে ভাই নিউটন আর মিটারকে গুণ করলে কি পাবা? নিউটন মিটার। তাহলে ভাই এটাও কিন্তু আমাদের একটা কি? এটাও আমাদের একটা কাজের একক। ঠিক আছে, এখন আমরা হ্যাঁ নিউটনকে ভাঙালে কি পাবো? নিউটন কিন্তু একটা বলের একক। ঠিক আছে, তাহলে নিউটনকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো ভাইয়া দেখো, নিউটনকে যদি আমরা ভাঙাই, নিউটনকে ভাঙলে কি পাবা? দেখো পাবা হলো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে ভাই, তাহলে নিউটনকে ভাঙালে কিন্তু আমরা এটা পাই। এগুলো কিন্তু আমরা ফিজিক্স থেকে অলরেডি জানি। তো আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, আমি এই পাশটা একটু সংক্ষেপে বুঝাই দিতে চাই। কাজের অভিকর্ষীয় একক। এখন ভাইয়া, অভিকর্ষীয় যে জিনিসটা আছে, অভিকর্ষীয় জিনিসটা কি? ধরো কোন বস্তুকে মহাবিশ্বের ধরো দুইটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাই কি ভাই অভিকর্ষ বল না? সেটাই কিন্তু অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষীয় এককের মধ্যে এই অভিকর্ষ বল জিনিসটা বা অভিকর্ষীয় বিষয়টা চলে আসবে। আর এই অভিকর্ষীয় বিষয়টা কিন্তু ভাই দেখো, আমাদের স্থান ভেদে কিন্তু পরিবর্তন হয়। যেমন ধরো, চাঁদের অভিকর্ষ ত্বরণ কিন্তু একরকম, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ একরকম, আবার অন্যান্য যে গ্রহগুলো আছে এগুলোরও কিন্তু অভিকর্ষ ত্বরণ ভিন্ন ভিন্ন রকম। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো এখানে আমাদের যে এককগুলো লেখা হয়েছে সেগুলো একটু খেয়াল করো। সিজিএস পদ্ধতিতে দেখো লেখা হয়েছে ভাইয়া গ্রাম ওজন ইনটু সেন্টিমিটার। এখন ভাইয়া, গ্রাম ওজন জিনিসটা কি? গ্রাম ওজন জিনিসটা হচ্ছে, ধরো ভাইয়া, 1 গ্রাম বস্তুকে, ধরো কোনো একটা, ধরো পৃথিবীর ক্ষেত্রে যদি ধরি, তাহলে 1 গ্রাম বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেই বলের পরিমাণটাই হবে ভাইয়া গ্রাম ওজন। অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে গ্রাম ওজন। ঠিক আছে, আবার ধরো এখানে কি বলা আছে দেখো ভাইয়া, পাউন্ড ওয়েট। অর্থাৎ এক পাউন্ড ভরের একটা বস্তুকে পৃথিবী বা অন্য কোনো গ্রহ যদি ধরি, আমরা যেহেতু পৃথিবীতে থাকি তাহলে পৃথিবীর কথাই চিন্তা করতেছি, যেহেতু এখানে আমাদের অভিকর্ষ ত্বরণের কথা বলছে। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো, আমাদের পৃথিবী 1 পাউন্ড ভরের কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে পাউন্ড ওয়েট। ঠিক আছে, এরপরে ভাইয়া দেখো 1 কেজি। তাহলে ভাইয়া দেখো, তো এমকেএস পদ্ধতিতে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে আমাদের কেজি ওয়েট। যেমন ধরো ভাইয়া, 1 কেজি ভরের কোনো বস্তুকে আমাদের পৃথিবী কি বলে আকর্ষণ করে? আমরা কি জানি? 1 কেজি ইজ ইকুয়াল টু 1 ইন্টু 9.8 নিউটন। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো তো, এই 1 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বলে আকর্ষণ করে। তাহলে ভাইয়া, আমাদের এই কেজি ওয়েট বলতে বোঝাবে হচ্ছে 9.8 নিউটন। ঠিক আছে, তাহলে এই কেজি ওয়েটের সঙ্গে যদি আমরা মিটার গুণ করি তাহলে আমরা কি জানি? বলের সঙ্গে দূরত্ব বা সরণ গুণ করলে কাজের পরিমাণ পাওয়া যায়। তাহলে বলের সঙ্গে আমরা কি করলাম? সরণ গুণ করলাম, তাহলে আমরা কি পাবো? কাজের পরিমাণ পাবো। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো এই পাশের যে এককগুলো আছে এগুলোর সঙ্গে আমাদের অভিকর্ষ ত্বরণের বা অভিকর্ষ বলের সম্পর্ক আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই অভিকর্ষ বলের সম্পর্ক থাকার কারণে এই বলগুলো বিভিন্ন জায়গায় অর্থাৎ অবস্থান ভেদে পরিবর্তিত হয়। এই পরিবর্তন হওয়ার কারণে ভাইয়া এটাকে বলা হয়েছে দেখো কাজের অভিকর্ষীয় একক। ঠিক আছে, তাহলে এই জাস্ট দুইটার মধ্যে পার্থক্য, অর্থাৎ এই পরম এককটা
তুমি যে জায়গাতেই যাও না কেন এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা পৃথিবীতেও যা, চাঁদেও তাই, অন্যান্য গ্রহেও তাই, ঠিক আছে। আর এই অভিকর্ষ যে এককটা আছে এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। তোমরা কিন্তু জানো পৃথিবীরই কিন্তু এক এক জায়গায় অভিকর্ষ বলটা এক এক রকম, বা অভিকর্ষ ত্বরণ কিন্তু এক এক রকম হয়, ঠিক আছে। তাহলে অভিকর্ষ ত্বরণটা কি হবে, স্থান ভেদে পরিবর্তন হবে। তাহলে ভাই এই বিষয়টা নিয়ে আমি আর আলোচনা না করি, এখন আসলে আমরা ক্ষমতার যে এককটা আছে সেটা সম্পর্কে জাস্ট একটু সংক্ষেপে তোমাদের ধারণা দিই। তাহলে ক্ষমতারও আমাদের দুইটা একক হয়, একটা হচ্ছে ক্ষমতার পরম একক, একটা ক্ষমতার অভিকর্ষীয় একক, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন জাস্ট ভাই ক্ষমতা বলতে আমরা কি জানতাম, ক্ষমতা বলতে আমরা বুঝতাম যে হচ্ছে, দেখো আমি একটু বিষয় দিই এই জায়গাটা, ক্ষমতা বলতে আমরা কি বুঝতাম ভাই, কাজ ভাগ সময়, অর্থাৎ একক সময়ে সম্পাদিত কাজ। তাহলে ক্ষমতা P ইজ ইকুয়াল টু কি W/T। এখন জাস্ট ভাই দেখো তো ক্ষমতার এককে জাস্ট কি অ্যাড হইলো এখানে, ক্ষমতার এককে জাস্ট কাজের এককের সঙ্গে টি অ্যাড হইলো, কি আকারে, ভাগ আকারে এক হইলো। তাহলে ভাই দেখো তো তুমি যদি এই কাজের যে এককগুলো আছে এই কাজের এককগুলোর সাথে যদি জাস্ট তুমি সময়ের একটা একক যোগ করে দাও তাহলেই কিন্তু তোমাদের ক্ষমতার একক চলে আসতেছে। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের সিরিয়াস পদ্ধতিতে, বাচ্চা ওটা বাদ দিয়ে আমরা ধরো এমকেএস পদ্ধতিতে ধরলাম, যেহেতু এখানে আর্টস চলে আসছে, এখানে আর্টস দেওয়া ভাঙ্গায় কিভাবে লেখা যায়, ডাইন পার সেন্টিমিটার, ঠিক আছে। আজকে আমি আগে তোমাদের এমকেএস দিয়ে বুঝাই দিই, তারপরে তোমাদের সিরিয়াসটা বুঝাচ্ছি। তাহলে ভাই দেখো তো সিরিয়াস এমকেএস পদ্ধতিতে কি আছে, কেজি মিটার, কিসের একক, কাজের একক। তাহলে কাজের একক কি, কেজি মিটার। এর সঙ্গে আমাদের ভাই দেখো অ্যাড হয়েছে কি অতিরিক্ত, টি, অর্থাৎ সময়। তাহলে সময়ের একক কি ভাই, সেকেন্ড, ঠিক আছে। তাহলে ভাই এককটা কি দাঁড়াবে দেখো তো, আমরা যদি এটা একটু ভালো করে লিখি, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো আমাদের এখানে কাজের যতগুলো একক আছে এই এককগুলোর সঙ্গে জাস্ট শেষে একটা পার সেকেন্ড যোগ হবে, অর্থাৎ একটা সেকেন্ড ভাগ আকারে চলে আসবে এর সঙ্গে, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো এখানে যদি অন্যগুলো একটু খেয়াল করো, দেখো ভাইয়া সিজিএস পদ্ধতিতে আমাদের কি ছিল, ডাইন সেন্টিমিটার। তাহলে ভাইয়া সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি হবে, ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড অথবা আর্টস পার সেকেন্ড, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো ভাই আমাদের এপিএস পদ্ধতিতে কি হবে, পাউন্ডাল বা ফিট পাউন্ডাল পার সেকেন্ড, ওকে ভাইয়া। তাহলে আমরা কি বলবো, ফিট পাউন্ডাল পার সেকেন্ড। এরপর এমকেএস পদ্ধতিতে কি বললাম, কেজি মিটার পার সেকেন্ড। এগুলো আমাদের কিসের একক, ক্ষমতার একক। এগুলো তোমাদের বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, জাস্ট তোমরা একটু দেখে নিবা। তো এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে হবে হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড, ঠিক আছে। জাস্ট খালি একটা পার সেকেন্ডের সঙ্গে করে অ্যাড হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে, কারণ কি আমাদের কাজকে এস দিয়ে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাইয়া আমাদের এই অভিকর্ষ জিনিসটাও সেম টু সেম ওই একই জিনিস। তাহলে আমাদের এর সঙ্গে কি হবে, পার সেকেন্ড যোগ হবে, অর্থাৎ একটা করে সেকেন্ড ভাগ অবস্থায় এই এককের সঙ্গে চলে আসবে। তাহলে আমাদের কি হবে, ক্ষমতার একক হয়ে যাবে। এর ভাইয়া দেখো তো আমাদের 3 নম্বর টপিক কি ছিল, শক্তির প্রকারভেদ, ঠিক আছে ভাইয়া। তাহলে শক্তির প্রকারভেদের মধ্যে ভাইয়া তোমরা একটু খেয়াল করো, দেখো শক্তির প্রকারভেদ তোমাদের বইয়ে মোটামুটি 8টা শক্তির নাম বলা আছে। শক্তি বিভিন্ন রকমের হতে পারে, তার মধ্যে ধরো যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপর তোমার আণবিক শক্তি, তারপর তোমার ধরো হচ্ছে চুম্বকীয় শক্তি, বিভিন্ন ধরনের শক্তি, তাপ শক্তি, তারপর তোমার হচ্ছে শব্দ শক্তি, বিভিন্ন ধরনের শক্তি হতে পারে। এখন ভাইয়া তোমাদের এই 2 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে যান্ত্রিক শক্তি বিষয়টা নিয়ে। তাহলে ভাইয়া আসলে যান্ত্রিক শক্তি জিনিসটা কি এবং সেটা কত প্রকার সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। তাহলে ভাইয়া যান্ত্রিক শক্তি হচ্ছে, ধরো কোনো একটা বস্তু তার স্থির অবস্থা বা গতিশীল অবস্থার জন্য যে শক্তি অর্জন করে এটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। ধরো কোনো একটা বস্তু, আমাদের পৃথিবীতে যত রকমের বস্তু আছে তার মধ্যে ভাইয়া কি আমরা 2 রকমের বস্তু দেখতে পাই, ঠিক আছে। 2 রকমের বস্তু কি রকম, ধরো এক রকমের বস্তু কি হয়, কোনো জায়গায় একদম স্থির অবস্থায় থাকে, আর এক রকমের বস্তু কি হয়, সেটা হচ্ছে গতিশীল অবস্থায় থাকে। তাহলে ভাইয়া এই যান্ত্রিক শক্তিটা হবে, এই ধরো বস্তু তার স্থির অবস্থা বা গতিশীল অবস্থার জন্য যে শক্তি অর্জন করে সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। যেমন ধরো এখানে একটা বস্তু স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় থাকার ফলে এই বস্তুটা এর ভিতরে যে শক্তিটা অর্জন করছে বা যে শক্তিটা নিয়ে আসছে এই শক্তিটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। আর ধরো ভাইয়া কোনো একটা বস্তু ধরো ভি বেগে সামনের দিকে গতিশীল আছে, তাহলে এই ভি বেগে গতিশীল থাকার কারণে ওই বস্তুটা যে শক্তি অর্জন করবে সেটাই হচ্ছে ভাই আমাদের কি একটা যান্ত্রিক শক্তি। এখন এই যান্ত্রিক শক্তি আবার হচ্ছে 2 প্রকার, এটা কিন্তু তোমরা সংজ্ঞার মধ্যে অলরেডি বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু ওটাই বলা আছে, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে স্থিতি শক্তি কোনটা হবে ভাইয়া, স্থিতি শক্তি হবে কোনো বস্তু তার অবস্থানের কারণে যে শক্তি অর্জন করে সেটা হবে ভাইয়া তার স্থিতি শক্তি, ঠিক আছে। অর্থাৎ স্থির অবস্থায় থাকার কারণে বা কোনো একটা তার অবস্থানের কারণে যে শক্তি অর্জন করে সেটাই হবে ওই বস্তু স্থিতি শক্তি। আর ভাইয়া গতি শক্তি তো বোঝাই যাচ্ছে, কোনো বস্তু গতিশীল থাকার ফলে যে শক্তি অর্জন করে সেটা হচ্ছে তার গতি শক্তি। তো আশা করতেছি এই জিনিসটা তোমরা ক্লিয়ার হতে পারছো। এখন ভাইয়া দেখো আমাদের এখানে কি বলা আছে, দেখো আমাদের
তোমার হচ্ছে দুইটা প্রমাণ আছে, ঠিক আছে। এই যে দেখো, একটা ঘূর্ণন বল দিয়ে কৃত কাজ, আর একটা হচ্ছে শক্তির আমাদের হচ্ছে গতি শক্তির কাইনেটিক এনার্জির একটা প্রমাণ আছে, ঠিক আছে। তো এই প্রমাণটা আমি তোমাদের এই থিওরি পার্ট শেষেই পরবর্তীতে করাবো, তারপর তোমার জন্য আমি কি করাবো, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো। এখন আসো তোমাদের আমি আরো কিছু ছোট ছোট জিনিস একটু আলোচনা করার চেষ্টা করি। এখন ভাই আমি তোমাদের ক্ষমতা সম্পর্কিত আরেকটু একটু গুরুত্বপূর্ণ তোমাদের কিছু বিষয় আলোচনা করব। এটা তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হবে আর কি। তো এই জিনিসটা তোমরা একটু খুব ভালোভাবে বুঝে নিবা। তো এখানে দেখো ভাই আমি লিখছি কি অশ্ব ক্ষমতা। এই অশ্ব ক্ষমতাও হচ্ছে ক্ষমতা পরিমাপেরই একটা একক, ঠিক আছে। তাহলে এই অশ্ব ক্ষমতা বলতে বোঝায় হচ্ছে হর্স পাওয়ার, ঠিক আছে। যে তোমরা দেখবা যে বাজারে তোমরা যখন কোনো ধরো যে পাম্প বা তোমার ধরো কোনো একটা মেশিন কিনতে যাও, তখন তোমরা দেখবা যে শোনো যে হচ্ছে হর্স পাওয়ার্স নামে একটা জিনিস সম্পর্কে তোমরা জানো। তোমরা কিন্তু এই যে জুলহাসের বিমান ভিডিও তো অবশ্যই দেখছো ফেসবুকে, ওখানে দেখবা যে ও বলে যে ওর বিমানের ইঞ্জিনটা এত হর্স পাওয়ারের। তো এই হর্স পাওয়ার দ্বারা কি বোঝায়, ওই ইঞ্জিনের একটা ক্ষমতাকে বোঝায়, ঠিক আছে ভাইয়া। এখন দেখো এই হর্স পাওয়ারের কিছু এখানে আমি একক লিখছি, এই এককগুলো তোমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে দেখো ভাইয়া হর্স পাওয়ারকে প্রকাশ করা হয় এইচপি দিয়ে, অর্থাৎ এইচ তে হর্স, এপি তে পাওয়ার, ঠিক আছে। তাহলে হর্স পাওয়ার, তাহলে ভাইয়া আমাদের 1 হর্স পাওয়ার সমান আমরা যখন কোনো ম্যাথে ফুট পাউন্ডে হিসাব করব, অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ডে হিসাব করব, তখন আমাদের এই এককটা ব্যবহার করতে হবে। আবার ম্যাথে যখন আমরা ফুট পাউন্ড পার সেকেন্ড, সরি এটা ফুট পাউন্ড পার মিনিট হবে, হ্যাঁ সেকেন্ড না, এটা মিনিট হবে, অর্থাৎ আগেরটা কি ছিল ফুট পাউন্ড পার সেকেন্ড, তখন আমাদের 1 হর্স পাওয়ার সমান সমান কত ক্ষমতা তোমার হচ্ছে ফুট পাউন্ড পার সেকেন্ড হবে ভাইয়া 500 ফুট পাউন্ড পার সেকেন্ড সমান সমান তখন আমাদের 1 হর্স পাওয়ার হবে। আর যখন আমাদের এই কাজটা 1 মিনিট ধরে হবে বা মিনিটে হিসেব হবে কাজটা, তখন আমাদের কি হবে ভাইয়া 1 এইচপি হবে হচ্ছে তত 33,000 তোমার হচ্ছে ফুট পাউন্ড পার মিনিট, ঠিক আছে। এরপরে ভাই দেখো আমাদের 1 এইচপি ইজ ইকুয়াল টু তোমাদের 75 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের ম্যাথটা যখন আমরা কেজি মিটার পার সেকেন্ডে হিসাব করব, তখন আমাদের 1 হর্স পাওয়ার সমান ধরতে হবে 75 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে ভাইয়া। এরপর আমাদের ম্যাথের মধ্যে যখন কেজি মিটার পার মিনিটে হিসাব করা হবে, বা ওই বস্তুটার বা ওই যন্ত্রটার ধরো হর্স পাওয়ার কেজি মিটার পার সেকেন্ড মিনিটে হিসাব করা হচ্ছে, তখন তোমার ভাইয়া 1 হর্স পাওয়ার সমান ধরা হবে হচ্ছে তোমার হচ্ছে কত 4500 কেজি মিটার পার মিনিট, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো 1 এইচপি, এটা তোমার হচ্ছে ভাইয়া দেখো ওয়াটে আছে, এই ওয়াটটা হচ্ছে বৈদ্যুতিক হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তোমাদের কিন্তু এই হর্স পাওয়ারস এর দুইটা একক আছে, ঠিক আছে, অর্থাৎ দুইটা ব্যবহার আছে। একটা তোমার হচ্ছে যান্ত্রিক ক্ষেত্রে এই এককগুলো ব্যবহার করা হয়, আর তোমার হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রে এই ওয়াট এককটা ব্যবহার করা হয়, ঠিক আছে ভাইয়া। তাহলে তোমরা কিন্তু আশা করতেছি এই এককগুলো সম্পর্কে বুঝতে পারছো। এখন আমি তোমাদের কি করাবো, গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র দেখাই দেবো। সূত্র দেখাই দেওয়ার পর আমি তোমাদের প্রমাণ করাবো, তারপরে তোমাদের আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো। তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদের বললাম, কাজের সূত্র হচ্ছে বল গুণন সরণ, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো ক্ষমতা কি আছে ভাই, দেখো তো ক্ষমতার একক আমি কি বললাম, আমাদের কাজ ভাগ সময়, কাজকে সময় দ্বারা ভাগ করলে কি পাবো ভাই আমরা ক্ষমতা পাবো। এরপরে ভাই দেখো আইএসপি নামে একটা জিনিস আছে, আইএসপি জিনিসটা কি, আইএসপি হচ্ছে ইনিশিয়াল হর্স পাওয়ার, ঠিক আছে ভাইয়া। তুমি দেখো ধরো কোনো একটা ইঞ্জিন দিয়ে ধরো কাজ করতেছো, এই ইঞ্জিন দিয়ে কাজ করার সময় ওই ইঞ্জিন ধরো যে পরিমাণ শক্তি উৎপন্ন করে, সেই পরিমাণ শক্তি কিন্তু ভাইয়া আমরা প্রকৃতপক্ষে আমাদের কাজে ব্যবহার করতে পারি না। কি জন্য ভাইয়া, দেখো আমাদের কিন্তু ওই ইঞ্জিনটার ভিতরে কিন্তু বিভিন্ন পার্টসের একটা ঘর্ষণ আছে, আবার ধরো আরো কিছু পারিপার্শ্বিক কারণে দেখো অনেক শক্তি কিন্তু আমাদের লস হয়ে যায়। তাহলে আমাদের আইএসপি হবে হচ্ছে ওই যন্ত্রটা প্রকৃতপক্ষে যে পরিমাণ শক্তি উৎপন্ন করবে সেটা হবে হচ্ছে আইএসপি, অর্থাৎ ইনিশিয়াল হর্স পাওয়ার, প্রারম্ভিক অশ্ব ক্ষমতা, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো আমাদের পরবর্তী সূত্রে আর একটা কি আছে বিএইচপি। তখন ভাই বিএইচপি কি, বিএইচপি হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, অর্থাৎ ভাইয়া দেখো আইএসপি হচ্ছে কি কোন একটা যন্ত্র সর্বোচ্চ যে পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারে সেটাই হচ্ছে তার আইএসপি। আর বিএইচপি হচ্ছে ভাইয়া ধরো এর ঘর্ষণ বল বা ধরো ঘর্ষণের কারণে বা অন্যান্য কোনো পারিপার্শ্বিক কারণে এর যে শক্তিটা অপচয় হয়, এই অপচয়কৃত শক্তিটাকে তুমি যদি এই আইএসপি থেকে বাদ দাও তাহলে তুমি কি পাবো ভাইয়া বিএইচপি, অর্থাৎ যে শক্তিটা তুমি তোমার কাজে ব্যবহার করতে পারতেছো, ঠিক আছে। তাহলে আইএসপি কি, যেটা হচ্ছে তোমার মেশিন উৎপন্ন করে, এবং বিএইচপি হচ্ছে অপচয়টুকু ওই তোমার উৎপন্ন ক্ষমতা থেকে বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকে সেটা হচ্ছে ভাই আমাদের কি বিএইচপি, ঠিক আছে। আর যেটুকু তোমার অপচয় হয় ওটাকে বলা হয় এফএইচপি, অর্থাৎ ফ্রিকশনাল হর্স পাওয়ার, ঠিক আছে ভাইয়া। তো এটা তোমাদের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়া আছে।
তো ভাই আমি কি বললাম, দেখো এখানে আমাদের 3 নম্বর সূত্র কি ছিল, আমাদের 3 নম্বর সূত্র ধরো যদি আইএসপি বার করতে বলে, তখন আমাদের একটা সূত্র আছে ISP is equal to PLANK। এখন ভাই এই PLANK জিনিসগুলো কি, এটা একটা প্রমাণ আছে, আমি তোমাদের এই সূত্রটা আসলে এখন এখানে না বললে তোমরা বুঝতে পারবে না, এটা আমি তোমাদের প্রমাণের মধ্যে এই PLANK জিনিসগুলো কি এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেবো। এখন জাস্ট তোমরা সূত্রটা দেখে রাখো। এরপরে ভাই দেখো ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কোনো কিছুর কার্যক্ষমতা বা দক্ষতা, ঠিক আছে। তাহলে ভাই দক্ষতা আমরা কিভাবে পাবো, আমরা ওই জিনিসটা যে পরিমাণ শক্তি কার্যকর হয়, অর্থাৎ যে পরিমাণ শক্তি আমরা কাজ করার ক্ষেত্রে তার কাছ থেকে পাই, সেই শক্তিকে আমরা যদি সে যে পরিমাণ শক্তি উৎপন্ন করে সেই শক্তি দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু ভাইয়া আমরা তার দক্ষতা পাবো, ঠিক আছে। তাহলে ভাইয়া কি করলাম, আমরা যে শক্তিটা আউটপুটে পাচ্ছি সেটা কি করব, টোটাল যে শক্তিটা উৎপাদন করতেছে ওই মেশিন, সেই মেশিনের ওই শক্তি দ্বারা ভাগ করব, অর্থাৎ বিএইচপি কে আইএসপি দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো ভাইয়া, ওই মেশিনের দক্ষতা বা এফিসিয়েন্সি পাবো, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো ভাই আমাদের কিন্তু থিওরি পার্ট অলরেডি শেষ তোমাদের বইয়ে। এখন থিওরির মধ্যে জাস্ট বাকি আছে 2টা প্রমাণ, এরপর আমি তোমাদের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো আশা করতেছি তোমরা এখন পর্যন্ত আমি যে বিষয়গুলো আলোচনা করছি এগুলোই তোমাদের পরীক্ষার জন্য, এবং এখন পর্যন্ত তোমাদের মোটামুটি এইগুলো জানলেই চলবে, ঠিক আছে। আর তোমাদের আরো কিছু জিনিস আছে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা আসলে অত বেশি বিস্তারিত করতে চাচ্ছি না, কারণ ওগুলো সম্পর্কে তোমরা আগে থেকে পড়ে আসছো, আর তোমাদের ওগুলো পরীক্ষাতেও খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তো এখন আমি জাস্ট তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ভাই এখন আসো আমরা প্রমাণে চলে যাই। তাহলে ভাইয়া এখন আমরা আলোচনা করবো হলো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ, তোমাদের সংক্ষিপ্ত 1 এবং 7 নম্বরে এই প্রমাণটা দেওয়া আছে। তো এই প্রমাণটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ধরে নিতে পারো 50-50 চান্স বা তার থেকে খুব বেশি সম্ভাবনা আছে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার জন্য, অর্থাৎ ধরতে গেলে 50%-এর থেকে বেশি সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এই প্রমাণটা তোমরা খুব মনোযোগ সহকারে আমার সঙ্গে করো, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবে এবং কোনোদিনও আর ভুলে যাবে না। তাহলে চলো ভাই আমরা প্রমাণটা শুরু করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলা যেটুকু কথা ছিল তোমাদের প্রমাণের জন্য ততটুকু আমি এখানে লিখে ফেলেছি, তোমরা এটা এই পর্যন্ত আগে লিখে ফেলবা। তার আগে আসো আমরা এটা পড়ে দেখি এবং এটা চিত্রের সাপেক্ষে বোঝার চেষ্টা করি। এখানে দেখো ভাই বলা আছে প্রমাণ করতে হবে W = 2π/nt, ঠিক আছে। এখানে ভাইয়া 2π/nt জিনিসটা কি এগুলো আমি প্রমাণের মধ্যে তোমাদের বলে দিব। আরো একটা প্রমাণ দেখো ভাই, এটা তোমাদের উদাহরণ সংক্ষিপ্তে এটা হচ্ছে 1 নম্বরে আছে এবং এটাই তোমাদের 7 নম্বরে আছে, জাস্ট এখানে আমাদের 45 দিয়ে কি করতে ভাগ করে দিয়েছে। তাহলে এই দুইটা আমরা কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। দেখো প্রথমে তোমরা এখানে লিখবা, মনে করি ABC একটি চাকা, অর্থাৎ আমাদের এই যে A B এবং C যে আমাদের এখানে বৃত্তটা আছে, এই বৃত্তটা ধরলাম একটা চাকা, এর ব্যাসার্ধ বা হাতলের দৈর্ঘ্য R। অর্থাৎ দেখো এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে বা এই ব্যাসার্ধ থেকে এই পর্যন্ত যে তোমরা দুইটা দাগ দেখতে পাচ্ছ এটা একটা হাতল, ঠিক আছে। এই হাতলের দৈর্ঘ্য হচ্ছে R। তাহলে এই একটি বল F, অর্থাৎ যে কোনো একটি বল F হাতল OC এর উপর সমকোণে C বিন্দুতে প্রয়োগ করা হলো বা হলে, ঠিক আছে, প্রয়োগ করা হলে, অর্থাৎ বলতে যে কোনো একটি বল F এই হাতল OC এর উপর সমকোণে, ঠিক আছে, অর্থাৎ একদম এই হাতলের সঙ্গে কি সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে C বিন্দুতে প্রয়োগ করা হলে হাতলটি চক্রাকারে ঘুরবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমরা F বলটা সমকোণে প্রয়োগ করি তাহলে এই হাতলটা এই বৃত্তের পরিধি বরাবর কি হবে, চক্রাকারে ঘুরবে। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করে মার্কার দিয়ে বোঝাই যে ধরো এই সুতাটা হচ্ছে ওই হাতল, ঠিক আছে। এখন তুমি যদি এই মার্কারের উপর বল প্রয়োগ করো এইদিকে, তাহলে কি হবে ভাইয়া দেখো তো, এটা কিভাবে চলে যাবে, এটা কিন্তু এভাবে চলে যাবে না, এটা কি হবে এই হাতলের সাপেক্ষে এই আমাদের বৃত্তের পরিধি বরাবর এভাবে কি হবে ভাইয়া ঘুরতে থাকবে, তাই না, ঘুরতে থাকবে কিন্তু। তাহলে ঘুরতে থাকলো, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, 1 পাক ঘূর্ণনের ফলে কাজের পরিমাণ, অর্থাৎ তোমার ধরো এই হাতলটা পুরো 1 পাক ঘুরে আবার এখানে আসলে কাজের পরিমাণ আমরা ধরে নিলাম হলো, এখানে লিখবো তোমরা কাজের পরিমাণ W = আমরা ভাইয়া কাজের পরিমাণ সমান কি জানি ভাইয়া, কাজের পরিমাণ সমান আমরা জানি হলো বল গুণন সরণ, অর্থাৎ F * S, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে তো আমরা ভাইয়া দেখো বল F কিন্তু অলরেডি পাইছি, এখন আমাদের এখানে S এর ভ্যালুটা কি হবে। এখন ভাইয়া একটু খেয়াল করো আমাদের S আসলে কি, S হচ্ছে বল প্রয়োগের ফলে ওই বস্তুর সরণ। তাহলে ভাই দেখো তো এখানে তুমি যদি এই হাতলের উপর F মানের একটা বল প্রয়োগ করো তাহলে এই বলটা কি হচ্ছে, এই বস্তুটাকে এই বৃত্তের পরিধি বরাবর
ঘুরে আবার এখানে নিয়ে আসতেছে। তাহলে ভাইয়া এখানে সরণ কতটুকু হলো, আমাদের এই বৃত্তের পরিধির যে পরিমাণটা আছে এই পরিধির সমপরিমাণে এই বস্তুটার সরণ সংঘটিত হইলো, ঠিক আছে। তাহলে ভাইয়া কি হবে, এই বৃত্তের পরিধির সমপরিমাণ যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে আমাদের এস এর মান। তাহলে ভাইয়া বৃত্তের পরিধি সমান আমরা কি জানি ভাইয়া, বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু আমরা জানি হলো 2 পাই আর, এটা কিন্তু আমরা ভাইয়া জ্যামিতি থেকে আগে জেনে আসছি। তাহলে ভাইয়া এই 2 পাই আর এর সমপরিমাণ দৈর্ঘ্যই হবে হলো আমাদের এস এর মান, ঠিক আছে। তাহলে ভাই আমরা এখানে কি লিখবো, w ইজ ইকুয়াল টু f ইনটু সরি এস, এখানে এস এর পরিবর্তে কি লিখবো ভাইয়া, যতটুকু পরিমাণে আমাদের সরণ ঘটেছে, তাহলে 2 পাই আর, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা কিন্তু কাজের পরিমাণ পাইলাম, অর্থাৎ এই বস্তুটা একবার ঘোরার ফলে এই w পরিমাণ কাজ সংগঠিত হয়। এখন ভাইয়া এই কাজের পরিমাণটা আমরা মোমেন্টের মাধ্যমেও নির্ণয় করতে পারি। এখন তোমরা মোমেন্ট জিনিসটা এর আগে কখনো শোনো নাই। মোমেন্ট জিনিসটা তোমাদের ভাইয়া এই স্ট্রাকচারাল মেকানিক্সের 4 নাম্বার অধ্যায়ে আলাদা একটা অধ্যায় আছে মোমেন্টের উপর, এবং ওখানে তোমাদের এই বিষয়টা খুব ভালোভাবে আমি তোমাদের ব্যাখ্যা করবো। এখন জাস্ট আমি তোমাদের স্বল্প একটা ধারণার জন্য বলি। ধরো কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট ধরো অক্ষ থেকে এভাবে এতদূর দূরে আছে, ঠিক আছে, এটা হচ্ছে এল। এখন তুমি যদি এই বস্তুর উপর এই অক্ষের সমকোণে বল প্রয়োগ করো, ঠিক আছে ভাইয়া, তাহলে এই অক্ষের সমকোণে যদি তুমি এখানে একটা বল প্রয়োগ করো, তাহলে এই বস্তুটার মোমেন্ট হবে হলো এই দৈর্ঘ্য এবং এই বলের গুণফল, অর্থাৎ মোমেন্ট ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের মোমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, ওই বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং যে কেন্দ্রের সাপেক্ষে ওই বস্তুটা ঘুরে বা ঘুরতে চায় ওই কেন্দ্র থেকে ওই বস্তু পর্যন্ত, ওই বল পর্যন্ত কি হবে ভাইয়া, লম্ব দূরত্ব, ঠিক আছে ভাইয়া। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোমেন্ট। এখন তোমরা জাস্ট একটু মনের মাথায় রাখো যে মোমেন্ট আসলে এরকম কিছু। এখন তোমাদের এটা নিয়ে বিস্তারিত বোঝার দরকার নাই বা ঘাটাঘাটি করার দরকার নাই, আমি তোমাদের এই বিষয়টা চতুর্থ অধ্যায়ে খুব ভালোভাবে বুঝাই দিব, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের এখানে দেখো তো কি হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু আমাদের এই যে এই ও কেন্দ্র থেকে আমাদের কি হচ্ছে, এই হাতলটা এই পর্যন্ত আছে। এখন এই হাতলের উপর সমকোণে একটা বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে ভাইয়া এখানে যে মোমেন্টটা সৃষ্টি হবে সেটা হচ্ছে একটা ঘূর্ণায়ন মোমেন্ট, এবং এই ঘূর্ণায়ন মোমেন্টকে বলা হয় টর্ক, ঠিক আছে। এই টর্কটা হচ্ছে মোমেন্টেরই একটা অংশ, অর্থাৎ এটা এক প্রকার মোমেন্ট। তাহলে ভাইয়া তোমরা এখানে লিখবা যে মোমেন্টের মাধ্যমে কাজের পরিমাণ কাজের পরিমাণ কি হবে ভাইয়া, এখানে দেখো আমাদের এখানে যে মোমেন্টটা তৈরি হচ্ছে সেটা কি হবে, আমি তোমাদের কি বললাম, কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং যে কেন্দ্রের সাপেক্ষে ওই বস্তুটা ঘুরতে চাচ্ছে বা ঘুরতেছে ওই কেন্দ্র থেকে ওই বল পর্যন্ত লম্ব দূরত্বের গুণফলই হচ্ছে মোমেন্ট। তাহলে ভাইয়া দেখো তো এখানে আমাদের এই বস্তুর উপর প্রয়োগকৃত বলের পরিমাণ কত, এফ, এবং এই বস্তুটা এই কেন্দ্রের সাপেক্ষে কি হচ্ছে ভাইয়া, ঘুরতে যাচ্ছে। তাহলে এই কেন্দ্র থেকে এই বল পর্যন্ত যে লম্ব দূরত্ব আর এই দুইটার গুণফলই কি হবে ভাইয়া, এই দুইটার গুণফলই হবে হচ্ছে মোমেন্ট ইজ ইকুয়াল টু এফ আর। কিন্তু ভাই এখানে যেহেতু এই বলটা কি হচ্ছে, ঘোরার চেষ্টা করতেছে বা ঘুরতেছে, তাহলে এখানে এই বলের যে ঘূর্ণায়ন প্রবণতা এটাকে আমরা মোমেন্ট না বলে বলবো হচ্ছে টর্ক, এবং সেই টর্ককে প্রকাশ করা হয় ভাইয়া হচ্ছে টি দিয়ে, ঠিক আছে। তো এটা তোমাদের বই একটা সংজ্ঞা আছে টর্কের, যে ওখানে বলা আছে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে ওই বস্তুটা যদি ঘুরে বা ঘুরতে চায় তাহলে ওই বস্তুর উপর বলের ঘূর্ণায়ন প্রবণতাকেই বলা হচ্ছে টর্ক। তো এই বিষয়গুলো আসলে এখন এই প্রমাণের মধ্যে তোমাদের এগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট বুঝে রাখো টর্ক জিনিসটা কি। তাহলে টর্ক হবে কি ভাইয়া, এফ আর আর এর গুণফলের সমান, অর্থাৎ প্রয়োগকৃত বল এবং কেন্দ্র থেকে ওই বল পর্যন্ত লম্ব দূরত্ব, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে আমরা দেখো তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তখন আমরা কি লিখতে পারবো, এই এফ এবং আর এর সমষ্টি যদি আমরা করি বা গুণফল যদি করি তাহলে আমরা কি পাবো, টর্ক পাবো। তাহলে তখন এখানে কি হবে ভাইয়া, 2 পাই টি। তাহলে ভাই দেখো তো আমরা কিন্তু এই ফরম্যাটটা কি আমাদের প্রমাণের একদম কাছাকাছি চলে আসছে। জাস্ট এখানে কি বাকি আছে ভাই, এই এনটা বাকি আছে। এখন এই এনটা কি, এন হচ্ছে ধরো ভাইয়া এখানে আমরা যে কাজের পরিমাণ পাইলাম এটা কি পরিমাণ, এই কাজের পরিমাণটা কিসের, এই কাজের পরিমাণটা হচ্ছে এই হাতলটা যখন এই পুরো পরিধি বরাবর একবার ঘুরে আসবে ততটুক কাজের পরিমাণ।
এখন যদি একাধিকবার ঘুরে তখন কি হবে, কাজের পরিমাণ আরো বাড়ে যাবে, তাই না? বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পাবে। কিন্তু তাহলে কতটুকু বৃদ্ধি পাবে, তোমার যে কয়বার ঘুরবে সেই কয়বারের সংখ্যা দ্বারা যদি আমরা এর সঙ্গে গুণ করে দেই, যদি 10 বার ঘুরে তাহলে 10 দিয়ে গুণ করে দিব, যদি 20 বার ঘুরে তাহলে কি হবে, 20 দিয়ে গুণ করে দিব। তাহলে যদি n সংখ্যক বার ঘুরে তাহলে কি হবে, n দিয়ে গুণ করে দিব। তাহলে n সংখ্যক বার ঘোরার ফলে কাজের পরিমাণ হবে কতটুকু সেটা আমরা লিখি। তাহলে এখানে দেখো n সংখ্যক বার ঘোরার ফলে কাজের পরিমাণ। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা কি হবে, এটা হবে হলো 2 পাই n t। তাহলে ভাই দেখো আমরা কিন্তু আমাদের 1 নাম্বার উদাহরণে যে প্রমাণটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে ভাই এখন তোমরা একটু খেয়াল করো, আমাদের এই ম্যাথের যে 2 নাম্বার অংশটা ছিল 2 পাই n t বাই 4500, এই অংশটা আমরা কিভাবে বা এই জিনিসটা আমরা কিভাবে নিয়ে আসবো। ঠিক আছে, এটা তোমাদের দেখবে যে বইয়ের 7 নাম্বার উদাহরণে দেওয়া আছে। তাহলে ভাইয়া আমরা কিন্তু কি জানতাম, আমরা জানতাম 1hp is equal to 4500 কি ভাইয়া 4500 কেজি মিটার পার মিনিট। ঠিক আছে, কেজি মিটার পার মিনিট। এখন ভাইয়া এইচপি তো হচ্ছে আমাদের ক্ষমতার একটা একক, তাই না? কিন্তু আমাদের এখানে তো কাজ বার করলাম, তাহলে কাজের সঙ্গে আমাদের ক্ষমতার কি সম্পর্ক? এখানে দেখো আমাদের এখানে একটা জিনিস আমাদের বলে দিতে হবে যে এই যে ঘূর্ণায়ন জিনিসটা আছে, অর্থাৎ এন এর যে ভ্যালুটা, এই এন এর ভ্যালু হচ্ছে ধরো এইভাবে বলতে হবে যে প্রতি মিনিটে এই যে ব্যবস্থাটা বা যে জিনিসটা আছে প্রতি মিনিটে কয়বার ঘোরে সেটা আমাদের এখানে বলতে হবে। অর্থাৎ ধরো এন এর যে ভ্যালুটা আছে সেটা আমাদের প্রতি মিনিটে কতবার ঘোরে সেটা বিবেচনা করতে হবে। তাহলে প্রতি মিনিটে কতবার ঘোরে সেটা দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দেই, তাহলে প্রতি মিনিটে কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে সেটা কিন্তু আমরা পাবো। তাহলে আমরা ভাই ক্ষমতা সমান আমরা কি জানি, একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে 1 মিনিটে যদি আমরা কতবার ঘুরে সেটা দ্বারা গুণ করে দিই, তাহলে 1 মিনিটে কাজের পরিমাণ পাবো। তাহলে 1 মিনিটে কাজের পরিমাণ পেলে কি হবে, সেটা একটা একক সময়ে কাজের পরিমাণ হবে। তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, একটা ক্ষমতার মধ্যে চলে যাবে। অর্থাৎ এই ব্যবস্থাটার একটা ক্ষমতা তখন চলে, মানে ক্ষমতার হিসাব চলে আসবে তখন। তাহলে ভাই কি লিখতে হবে, তোমাদের এখানে লিখতে হবে n is equal to, এখানে সাইড নোটে দিতে হবে এই প্রমাণের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের এটা যদি দেয় তখন তোমাদের এখানে লিখতে হবে n is equal to প্রতি মিনিটে, এটা তোমাদের বইয়ে ব্যাখ্যা করে নেই। ঠিক আছে, তোমরা বুঝবে না যে হঠাৎ করে কাজের মাঝে আবার তোমার এইচপি কই থেকে আসবে, এটা তোমাদের মাথায় চলে আসতে পারে। কাজের সাথে তো এইচপি সম্পর্ক না, সম্পর্ক কিসের, ক্ষমতার সাথে। তাহলে ক্ষমতাটা কিন্তু এভাবে তৈরি হচ্ছে। এখানে কি হবে, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দ্বারা যদি গুণ করো তাহলে প্রতি মিনিটে কাজের পরিমাণ পাবা। তাহলে প্রতি মিনিটে কাজের পরিমাণ কি, একক সময়ে কাজের পরিমাণ ওইটা একটা, তাহলে কিন্তু সেটা কি ক্ষমতার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে কি হবে তখন কিন্তু তুমি এখানে এইচপি এটা নিতে হবে। তাহলে তুমি এখানে কি লিখবা, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। ঠিক আছে ভাইয়া, তাহলে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে প্রতি মিনিটে কাজের পরিমাণ পাইলাম। এখন আমরা কি জানি ভাইয়া, প্রতি মিনিটে কি পেলাম, কাজের পরিমাণ পাইলাম, আর প্রতি মিনিটে কাজের পরিমাণটাই কি ভাইয়া, ক্ষমতা। ঠিক আছে, তাহলে আমরা তখন এখানে কি লিখতে পারবো, P is equal to, বা এখানে W দিয়ে যেহেতু এখানে লিখছে এটা আমরা W দিয়েই লিখি। তাহলে W is equal to তখন আমরা কি লিখতে পারবো ভাইয়া, এই স্পিডে যদি নিয়ে যেতে চাই 2 পাই NT বাই 4500। অর্থাৎ দেখো ভাইয়া আমাদের 1hp is equal to 4500 কেজি মিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের 2 পাই NT কেজি মিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে এই 2 পাই NT পরিমাণ কেজি মিটার পার মিনিটকে যদি আমরা এই 4500 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো ভাইয়া, তাহলে কিন্তু আমরা hp এর পরিমাণ পাবো। ঠিক আছে ভাইয়া, তাহলে কিন্তু আমরা কি পাবো, hp এর পরিমাণ পাবো। তাহলে আমরা এটাকে 4500 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কিন্তু আমরা hp এর পরিমাণ পাবো। তাহলে এই ছিল ভাইয়া আমাদের এই প্রমাণটা। আশা করতেছি তোমরা বুঝতে পারছো এবং সেটা তোমরা লিখে দিবা এটা কি, যে hp is equal to 2 পাই NT ডিভাইডেড বাই 4500। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু এই প্রমাণটা শেষ। তো আশা করতেছি এখানে কাজ থেকে কিভাবে তোমরা এই স্পিডে গেলে এই বিষয়টা বুঝতে পারছো। তুমি যখন এই ঘূর্ণন সংখ্যাটা মিনিটে ধরবা তখন কিন্তু তোমার 1 মিনিটে কাজের পরিমাণ বের হবে এই যে এখান থেকে। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কাজের পরিমাণ
মানে কি একক সময়ে কাজের পরিমাণ। তাহলে একক সময়ে কাজের পরিমাণকে তুমি যদি 4500 দিয়ে ভাগ করো তাহলে তুমি কিন্তু এইচপি পাবা। কারণ কি এখানে তোমার কাজের যে এককটা আছে সেটা হচ্ছে কেজি মিটার পার মিনিটে, তাহলে তখন আমাদের কি করতে হবে 4500 দিয়ে ভাগ করতে হবে। আর যখন তোমাদের এখানে কাজের পরিমাণ এরকম থাকতো কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাহলে তখন আমাদের কিন্তু 75 দিয়ে ভাগ করলো। তো এগুলো আমি ম্যাথের মধ্যে আলোচনা করবো, এখানে আমি এগুলো না নিয়ে আসি, তোমাদের মাথার মধ্যে প্যাচ লেগে যাবে। তোমরা জাস্ট আমি যেভাবে বললাম সেভাবে করে দিবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা এই ক্ষেত্রে এখানে এর কথা বলা নাই, যে বলার দরকার নাই যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, তখন যে কোনো ঘূর্ণন সংখ্যাই হতে পারে, ঠিক আছে। কিন্তু যখন তোমাদের এখানে এইচপি তে নিয়ে যেতে বলবে এটাকে, তখন তোমাদের কি করতে হবে, এটাকে যেহেতু আমাদের ক্ষমতায় নিয়ে যেতে হবে এইচপি তে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তখন আমাদের প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যাটা তোমরা এন এর মান ধরবা। তাহলে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা যদি এন হয়, তাহলে 1 মিনিটে আমাদের যে কয়বার ঘুরবে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 1 মিনিটে কাজের পরিমাণ পাবো। তাহলে 1 মিনিটের কাজের পরিমাণ কি ক্ষমতা, তাহলে এই ক্ষমতাকে আমরা কি করব 4500 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা কি পাবো ভাইয়া, তাহলে আমরা পাবো হচ্ছে এইচপির মান পেয়ে যাবো। তাহলে এটা আমাদের তখন প্রমাণিত হয়ে যাবে। তো আশা করতেছি বুঝতে পারছো, এখানে না বোঝার আসলে কিছু নেই। তোমাদের টর্ক এটা কিন্তু অষ্টম অধ্যায়ে আছে, তখন তোমরা সেখানে এটা ভালোভাবে বুঝতে পারবে, এবং মোমেন্ট যে জিনিসটা আছে সেটা তোমরা চতুর্থ অধ্যায়ে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এখন জাস্ট তোমরা প্রমাণটা একবার প্র্যাকটিস করো, তাহলে আশা করছি আর কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। তো ঠিক আছে ভাই, এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের কাইনেটিক এনার্জি বা তোমাদের একটা প্রমাণ আছে কাইনেটিক এনার্জির E = ½ mv², এই প্রমাণটা আমি তোমাদের করাই দেব। তো ঠিক আছে ভাইয়া, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। এখন আমি ভাইয়া তোমাদের এই অধ্যায়ের আরো একটু খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রমাণ তোমাদের করাই দিব। এটা তোমরা অলরেডি ফিজিক্স 1 থেকে পড়ে আসছো, তারপর আমি তোমাদের একবার মনে করাই দিই। এখানে দেখো ভাইয়া আমাদের বলছে যে প্রমাণ করো যে কাইনেটিক এনার্জি KE বা কাইনেটিক এনার্জি ফুল ফর্ম ½ mv² প্রমাণ করতে বলছে, ঠিক আছে। অর্থাৎ KE = ½ mv² অথবা W v² / 2v, ঠিক আছে। অর্থাৎ আমরা এটা প্রমাণ করার পর থেকে পরে আমরা এখানে নিয়ে আসতে পারবো এটা, ঠিক আছে। তো আমি তোমাদের প্রমাণটা খুবই সহজে এবং সংক্ষেপে একটু তোমাদের বুঝাই দেই। বোঝানোর জন্য আমি তোমাদের দেখো বাংলা যতটুকু লেখা ছিল ততটুকু আমি আগে লিখে ফেলছি, তাহলে তোমাদের ক্লাস একটু শর্ট। তো এখানে দেখো তোমাদের এখানে কি বলতে, মনে করি m ভরের একটি বস্তু v আদিবেগে চলছে, ঠিক আছে। গতির বিপরীতে এর উপর F বল প্রয়োগ করলে মন্দনের সৃষ্টি হবে। মন্দন জিনিসটা কি আশা করছি তোমরা জানো। তোমরা ত্বরণ যদি বুঝে থাকো তাহলে মন্দনটা অবশ্যই বুঝে থাকবে, এটা কিন্তু আমরা এসএসসি তেই পড়ে আসছি। মন্দন হচ্ছে কোনো বস্তু গতিশীল বস্তুর উপর, বা ধরো কোনো গতিশীল বস্তুর একক সময়ে বেগ হ্রাসের পরিমাণই হচ্ছে মন্দন। আর ত্বরণ কি ছিল ভাইয়া, ত্বরণ ছিল হচ্ছে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর মন্দন হবে কোনো বস্তুর বেগ হ্রাসের হার, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের F বল প্রয়োগ করলে মন্দনের সৃষ্টি হয়, এবং আমরা মন্দনটাকে ধরে নিতে হচ্ছে A। তাহলে কি বলছি, মনে করি A মন্দনে বস্তুটি S দূরত্বে যে থেমে গেল। তাহলে ভাই দেখো তো, আমি চিত্র একটু বোঝার চেষ্টা করি। যে কোনো একটা বস্তু v আদি বেগে সামনের দিকে চলছে, ঠিক আছে। এখন তুমি কি করলা, এর উপর একটা F মানের বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে কি হলো ভাইয়া, বস্তুর মধ্যে মন্দনের সৃষ্টি হলো। তাহলে ভাইয়া আমাদের হচ্ছে কি হবে, বস্তুটা আস্তে আস্তে কি হবে, গতি হ্রাস পাবে। তাহলে কি হবে, থেমে যাবে একটা নির্দিষ্ট দূরত্বে যে, তাই না। তাহলে সেটা কি হবে, S পরিমাণ দূরত্বে যে থেমে গেল। তাহলে ভাইয়া এখন দেখো আমরা কি করব, প্রমাণটা শুরু করব। তো আমরা কিন্তু একটা সূত্র জানি ভাইয়া, কি দেখো তোমরা লিখবা উইনো, এটাও কিন্তু আমরা ফিজিক্স 1 থেকে পড়ে আসছিলাম। উইনো v² = তো v প্রাইম ধরি, যেহেতু আমরা আদি বেগকে এখানে v ধরছি, তাহলে এটা কি ধরলাম v প্রাইম। v প্রাইম = v² মাইনাস কি হলো ভাইয়া, এখানে আমাদের মন্দন হচ্ছে, সেই জন্য আমাদের এখানে সূত্রে মাইনাস আসবে। তাহলে v² v প্রাইম স্কয়ার = v² - 2as, ঠিক আছে ভাইয়া। এটা কিন্তু আমরা আগে থেকে জানি। তাহলে এখানে দেখো তো একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু বস্তুটা কি হয়েছে, সর্বশেষে যে থেমে গেছে, তাহলে শেষ বেগ কি ভাই, এখানে শেষ বেগ হচ্ছে 0। তাহলে ভাই এখানে আদি বেগ হচ্ছে u না, এখানে আদি বেগ ধরে নিচ্ছি আমরা কত, v। তারপর আমরা কি করছি, শেষ বেগ হচ্ছে v প্রাইম = 0, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো তো, শেষ বেগ যেহেতু 0, তাহলে কি হবে, v প্রাইম যে এই পাশটা আর v প্রাইম স্কয়ারটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব 0 = v² - 2a, ঠিক আছে ভাইয়া। এখন এখান থেকে আমরা s টাকে এই পাশে নিয়ে আসি, s এই পাশে কি ছিল মাইনাস, এই পাশে আসলে হবে প্লাস, সমানের অপর পাশে আসে, ঠিক আছে। তাহলে ভাই এখানে হবে কি 2as = v²।
তাহলে ভাই আমরা এখান থেকে কি করবো, এটাকে আলাদা করে ফেলবো। তাহলে কি করবো ভাইয়া, এই 2s কে এই পাশে পার করে দিব। তাহলে ভাই 2s এই পাশে কি আছে, গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়, ভাগ হয়ে যাবে। তাহলে a = v² ডিভাইডেড বাই 2s। তো দেখো আমরা কিন্তু মোটামুটি একটা অবস্থায় চলে আসছে দেখো, ঠিক আছে। এরপরে আমাদের আরো কিন্তু কাজ করতে হবে। এখানে দেখো আমরা বন্ধনের মানটা বের করে ফেললাম। এখন ভাই আমরা কি করব, আমরা কিন্তু আরো একটা ফর্মুলা জানি নিউটনের সূত্র থেকে কিন্তু ভাই আমরা জানি বল F = ma, অর্থাৎ বল ভর গুণন ত্বরণ। তাহলে ভাই এখানে দেখো তো আমরা ত্বরণ বা বন্ধন যেটাই বলি নাকি, দুটো সেম জিনিসই, তো জাস্ট একটা হচ্ছে গতির হ্রাসের হার, আর একটা হচ্ছে আমাদের বেগ হ্রাসের হার, আর একটা হচ্ছে আমাদের বেগ বৃদ্ধির হার, ঠিক আছে। তাহলে এই এর মান আমরা এখানে বসায় দিই। তাহলে ভাই আমরা কি পাবো দেখো তো, F = m আমরা কত পাইছি ভাই, v²/2s, v² ডিভাইডেড বাই 2s, ঠিক আছে ভাই। তাহলে কিন্তু আমরা একটা ফরম্যাট পাইলাম এখানে। আমরা কি পেলাম, এখানে বলের মান পেয়ে গেলাম। এখন ভাই দেখো তো আমাদের কাজ ভাই আমরা কি জানি, w আমরা জানি হচ্ছে f(s). তাহলে এই f এর সঙ্গে আমরা যদি ওই s গুণ করে দেই, অর্থাৎ এই ভ্যালুর সঙ্গে, তাহলে কিন্তু ভাই আমরা একটা কি পাবো, কাজের পরিমাণ পাবো। কিন্তু ভাই দেখো তো আমাদের এখানে কি হচ্ছে, এখানে প্রমাণটা হচ্ছে কিন্তু গতিশক্তি নিয়ে। তাহলে গতিশক্তির মধ্যে কাজ নিয়ে আসতে গেলে তো গতিশক্তির সঙ্গে কাজের একটা সম্পর্ক দেখাতে হবে। তাহলে ভাইয়া আমাদের গতিশক্তি হচ্ছে বস্তু গতিশীল অবস্থা থেকে থামার আগ পর্যন্ত যে পরিমাণ কাজ সংগঠিত হয় সেটাই হচ্ছে আমাদের গতিশক্তি। অর্থাৎ তোমরা এখানে লিখবা যে বস্তু গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আসা পর্যন্ত সম্পাদিত কাজই হলো গতিশক্তি। অর্থাৎ এই বস্তুটা যতক্ষণ গতিশীল ছিল, ওই গতিশীল যতক্ষণ গতিশীল ছিল, ঠিক আছে, ওই গতিশীল থাকা পর্যন্ত বা সময় পর্যন্ত যে পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে সেটাই হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে এখানে ধরো আমরা বিবাদী বেগে চলতেছিল, এফ হচ্ছে বল প্রয়োগ করলাম বিপরীত দিকে, ফলে বস্তুটা ধীরে ধীরে এখানে যে থেমে গেল। তাহলে থেমে যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে সেটাই হচ্ছে আমাদের গতিশক্তির সমান। তাহলে এখানে ভাই আমরা কি লিখতে পারবো, যে পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে, অর্থাৎ W আমরা লিখতে পারবো হলো কি, হ্যাঁ, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা কি করতে পারবো, কাজ সমান সমান এখন আমরা লিখতে পারবো কি, কাইনেটিক এনার্জি। তাহলে ভাই এখানে আমরা কি লিখবো, W = K। তাহলে ভাই আমরা দেখো তো W আমরা কি জানি, W জানি হচ্ছে Fs। তাহলে এখানে আমরা K টা এই পাশে লিখি, K W মানটা বসায় দেয় Fs, ঠিক আছে ভাইয়া। এখন দেখো তো f এর ভ্যালু আমরা কত পাইছিলাম, m(v²/2s). তাহলে f এর ভ্যালুটা এখানে বসায় দাও। f এর ভ্যালু বসায় দিলে কি পাবা, f এর ভ্যালু বসায় দিলে পাবা হলো m(v²/2s), আর আমাদের এখানে ছিল হচ্ছে s। তাহলে as কি হচ্ছে ভাইয়া, as আর as কি হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে কি ভাইয়া, দেখো এখানে আমরা পরের লাইনে ভাবে লিখতে পারি, এই যে নিচে কি আছে 1/2 মানে কি হাফ, আর এই আমরা উপরেটা আলাদা করে লিখি m(v²). তাহলে ভাই দেখো কিন্তু আমাদের এই অংশটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই পর্যন্ত যদি চাই তাহলে তোমরা এই পর্যন্ত করে দিবা, আর যদি প্রমাণ এটা চাই তাহলে কিভাবে করবে দেখো ভাইয়া, আমরা ওজন সমান সমান কি জানি ভাইয়া, ওজন W কি জানি, W mg, ঠিক আছে ভাই, এটা কি আমরা জানি, এটা কিন্তু আমরা জানি। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের কি আছে, m আছে, কিন্তু এই যে 2 নাম্বার অংশের মধ্যে কিন্তু m নাই। তাহলে এখান থেকে m টাকে ভ্যানিশ করতে হবে। তাহলে m এর মান কি হবে ভাইয়া, এখান থেকে দেখো তো m = এটাকে যে পাশে দেই, তাহলে W/g। তাহলে এখানে তুমি W/g বসায় দিলেই এই ফরম্যাটটা চলে আসবে দেখো। তাহলে ভাই এখানে কিন্তু এই W কিন্তু কাজ না, এই W হচ্ছে কোন বস্তুর ওজন, ঠিক আছে, বা ওয়েট, ঠিক আছে। তাহলে ওজন সমান আমরা জানি হচ্ছে কোন বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে দেখো, এখানে আমাদের তখন আমরা K = লিখতে পারবো কি, m এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া,
হাফ, ওখানে আমরা কত পাইলাম W/G, এবং এখানে ছিল হচ্ছে V²। তাহলে পুরোটা তুমি যদি সাজায় লেখো প্রমাণের মতো করে তাহলে কি পাবা, 2W/V²। তাহলে ভাই দেখো আমরা কিন্তু দুইটা অংশই প্রমাণ করে ফেললাম। তো খুবই সহজ একটা প্রমাণ, এবং এটা তোমরা আগে থেকে জানো, জাস্ট একটু মনে করাই দিলাম। তো আশা করছি খুব সহজে খুব ভালোভাবে বুঝতে পারতো। এর পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো, সেগুলো আমি তোমাদের করাই দেবো। তো আশা করতেছি তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করবা। তো ঠিক আছে, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। এখন আমি তোমাদের এই অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের এই জিনিসটা প্রমাণটা জাস্ট আমি দেখাই দিচ্ছি কি জন্য। প্রমাণটা যদিও খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমাদের এই প্রমাণের যে সূত্রটা আছে, অর্থাৎ এই I/K/4500, এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের ম্যাথ আছে। তো এই জিনিসটা যদি না বলো তাহলে ম্যাথটা তোমার মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে, তারপর তোমাদের এই এখান থেকে বোঝার পর ওখান থেকে বুঝে বুঝে ম্যাথগুলোর সমাধান করতে হবে। তো আসো আমরা এই প্রমাণটা আগে করি, করে তারপরে এই প্রমাণ সম্পর্কে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা ম্যাথমেটিক্যাল টার্মসের মধ্যে করব। তো ভাই এখানে দেখো বলা আছে যে দেখো যে I/P/N/45, এটাও থাকতে পারে, অথবা বলতে পারে P/N/K/45। এখানে P/N/K এগুলো দ্বারা কি বোঝায় সেগুলো আমি তোমার লিখতে এখানে লিখছি। দেখো এখানে লিখবা প্রমাণ করার সময় মনে করি, এটা হচ্ছে ধরো এই সূত্রটা হচ্ছে কোনো একটা গাড়ি ইঞ্জিনের তোমার হচ্ছে আইএসপি নির্ণয়ের সূত্র, অর্থাৎ ইনিশিয়াল হর্স পাওয়ার নির্ণয়ের সূত্র। তো একটা ইঞ্জিন কি পরিমাণ হর্স পাওয়ার উৎপন্ন করে সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। কিভাবে ভাই, দেখো একটা সিলিন্ডারের, দেখো এখানে আমরা লিখবা সিলিন্ডারের কার্যকরী চাপ P, অর্থাৎ একটা ইঞ্জিনের কি থাকে, অনেকগুলো পিস্টন থাকে, পিস্টন দিয়ে কিন্তু ওই ইঞ্জিনটা চলে, অর্থাৎ এই পিস্টনটা ওঠানামা করে, ফলে ওখানে একটা মেকানিজমের মাধ্যমে একটা ঘূর্ণন বল এই ওঠানামাটাকে একটা ঘূর্ণন বলে কনভার্ট করে। ঠিক আছে, তো তোমরা যারা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তারা একটি ইঞ্জিনের তোমার যে বিভিন্ন অ্যানিমেশন ভিডিও আছে তারা এটা দেখতে পাবো। তো এখানে তোমাদের দেখো এখানে বলা আছে হচ্ছে সিলিন্ডারের কার্যকরী চাপ হচ্ছে P। তো তোমার এরপরে দেখো আরো কি বলা আছে, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ তোমার এখানে দেখো এখানে যে পিস্টনটা আছে এই পিস্টনের প্রস্থচ্ছেদ যেটা আছে, অর্থাৎ আমাদের এই তোমার হচ্ছে যে এই ধরো এই বরাবর কাটো পিস্টনটা, তাহলে এর প্রস্থচ্ছেদ যেটা থাকবে, অর্থাৎ তোমার মাথাটা কি লাগবে, যেহেতু পিস্টনটা গোল, পিস্টনের মাথাটাও হবে এরকম কি গোল, তাহলে এই পিস্টনের মাথার ক্ষেত্রফল হবে হচ্ছে আমরা কত বলছি A। ঠিক আছে, এখন এরপরে কি আছে দেখো ভাইয়া, স্ট্রোক দৈর্ঘ্য। স্ট্রোক দৈর্ঘ্য কি, এই পিস্টনটা কি করে ভাইয়া, ইঞ্জিনের মধ্যে একটা সিলিন্ডারের মধ্যে কি করে এরকম ওঠানামা করে সবসময়। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমার এদিক দিয়ে বলছো তেল স্প্রে করে দেওয়া হয়, এখানে তোমার পেট্রোল তেল এটা স্প্রে করে দেওয়া হয়, আর এখানে আগুন লাগানোর জন্য একটা সিস্টেম থাকে। তখন ওই তেলে যখন আগুন লাগে দেয় এখানে তেলটাকে একদম এরকম করে ছিটায় দেওয়া হয় পানির মতো করে। ঠিক আছে, ছিটাই দিয়ে ওখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন স্ট্রোকটা যখন ভিতরে যায় ওই আগুনের চাপে, অর্থাৎ ওখানে যে তোমার হচ্ছে চাপ সৃষ্টি হবে, চাপে আবার পিস্টনটা বাইরে চলে আসে। ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমে এটা চলতে থাকে, অর্থাৎ এটা ভিতরে যায় বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে, চলতে থাকে। ঠিক আছে, স্ট্রোক দৈর্ঘ্য হচ্ছে সিলিন্ডারের মধ্যে যতটুকু দৈর্ঘ্য পর্যন্ত এই পিস্টনটা ওঠানামা করে সেটাই হচ্ছে আমাদের স্ট্রোক দৈর্ঘ্য L। অর্থাৎ ধরো পিস্টনটা এখান থেকে এখানে যায় একবার, আবার এখান থেকে এখানে আসে একবার। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের L। এরপরে দেখো ভাই প্রতি মিনিটে স্ট্রোক সংখ্যা N, অর্থাৎ প্রতি মিনিটে এই পিস্টনটা কতবার এরকম করে ওঠানামা করতেছে সেটার সংখ্যা হচ্ছে আমাদের N। ঠিক আছে, এবার ভাই দেখো সিলিন্ডারের সংখ্যা হচ্ছে K, অর্থাৎ তোমার ধরো দেখবা যে বলা থাকে 1 সিলিন্ডার ইঞ্জিন, 6 সিলিন্ডার ইঞ্জিন, তারপর তোমার হচ্ছে 5 সিলিন্ডারের ইঞ্জিন এরকম বলা থাকে। ঠিক আছে, 5 সিলিন্ডারের ইঞ্জিন মানে ওতে এরকম 5টা পিস্টন আছে। ঠিক আছে, ওটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন ধরে বুঝে। তো আশা করতেছি এই জিনিসগুলো দ্বারা কি বোঝায় সেটা তোমরা বুঝতে পারছো। এখন এই প্রমাণটার জন্য তোমরা এখানে লিখবা যে হচ্ছে এখানে দেখো আমরা কি লিখছি, সিলিন্ডারের কার্যকরী চাপ। তাহলে তুমি এখানে লিখো ভাইয়া পিস্টনের উপর বল। ঠিক আছে, তাহলে এটা কি হবে, মোট বল ইজ ইকুয়াল টু হবে হলো আমাদের মোট বল এ ইজ ইকুয়াল টু হবে কি, দেখো তো এখানে আমাদের কার্যকরী চাপ ছিল P এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A। অর্থাৎ এখানে যদি কার্যকরী চাপের পরিমাণ P হয় তাহলে দেখো তো এই পুরো প্রস্থচ্ছেদের উপর যখন চাপ পড়বে তখন
এই পুরো ক্ষেত্রফলের উপর চাপটা পড়বে না, চাপটা কিন্তু পড়বে। তাহলে দেখো আমাদের এই পির সঙ্গে যদি আমরা এই এ কে গুণ করে দিই, তাহলে আমরা এই পিস্টনের উপর টোটাল কতটুকু পরিমাণে চাপ পড়বে সেটা কিন্তু পেয়ে যাবো। অর্থাৎ কতটুকু পরিমাণে এর উপরে বল পড়বে বা চাপ পড়বে সেটা আমরা কিন্তু এখানে পাবো। তাহলে কিভাবে পাবো? এই পি কার্যকরী গড় চাপ এবং হচ্ছে টোটাল ক্ষেত্রফল গুণ করেছি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি পেলাম ভাইয়া? এফ পাইলাম। অর্থাৎ আমরা এখানে কিন্তু বল পেয়ে গেলাম। এখন ভাইয়া দেখো, এখন এই পিস্টনটা প্রতি স্ট্রোকে কি পরিমাণ কাজ সম্পাদন করে, অর্থাৎ ধরো পিস্টনটা একবার এখানে যাওয়ার ফলে বা যাওয়া আসা করার ফলে আমাদের কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে দেখো তো ভাইয়া। বা একবার ধরো এখান থেকে এখানে যাওয়ার ফলে কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে, সম্পাদিত কাজের পরিমাণ হবে দেখো কি, ডাব্লিউ যখন লিখবা কাজের প্রতি স্ট্রোকে কাজের পরিমাণ লিখবা, হ্যাঁ, প্রতি স্ট্রোকে কাজের পরিমাণ, ঠিক আছে। কি হবে তাহলে ভাইয়া কাজের পরিমাণ? ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি এফ এস। এখানে দেখো তো ভাইয়া এখানে বল আমরা পাইছি পি এস, আর এসটা কি দেখো তো ভাইয়া সরণ কতটুকু হচ্ছে, পিস্টনটা এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তাহলে এতটুকু পরিমাণ যেহেতু সরণ হচ্ছে, তাহলে এখানে আমাদের এস এর জায়গায় আমরা কি বসাই দেবো ভাইয়া? এস এর জায়গায় ডাব্লিউ ইকুয়াল টু আমরা বসাবো হলো এফ ইন্টু এল, আর ভাইয়া এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি পি এ, তাহলে পি এল এ, তাহলে আমরা কাজের পরিমাণ পাইলাম হলো পি এল এ, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা কি প্রতি স্ট্রোকের ফলে, অর্থাৎ এখান থেকে এখানে একবার যাওয়ার ফলে কাজের পরিমাণ হচ্ছে আমাদের এই পি এল এ। এখন ভাইয়া ধরো এখানে এন সংখ্যক বার এই পিস্টনটা এরকম যাওয়া আসা করলো, ঠিক আছে। তারপরে কাজের পরিমাণ কি হবে ভাইয়া? এর সঙ্গে যদি আমরা এন গুণ করে দিই, তাহলে আমরা এন সংখ্যক বার স্ট্রোকের ফলে বা পিস্টনটা এইভাবে ওঠানামা করার ফলে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটা কিন্তু পাবো। তাহলে এন লিখবা এন সংখ্যক স্ট্রোকে কাজের পরিমাণ W is equal to PL AN, ঠিক আছে ভাইয়া। এখন তোমাদের দেখো এখানে একটা ছিল PL AN আর একটা ছিল PL AN, ঠিক আছে। এখন তোমার এই পর্যন্ত আমরা কাজের পরিমাণ পাইলাম, ঠিক আছে। এখানে এর সংখ্যক বার স্ট্রোক হবে এটা প্রতি মিনিটে, ঠিক আছে, প্রতি প্রতি মিনিটে যদি এই পরিমাণ কাজ সম্পাদিত হয় ভাইয়া, তাহলে আমরা এটা কি পাবো? এখন প্রতি মিনিটে যদি এই পরিমাণ কাজ সম্পাদিত হয়, তাহলে এটাকে আমরা তখন আমরা কি করতে পারবো, বলতে পারবো এটাকে, তখন আমরা বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে ক্ষমতা ইঞ্জিনের, ঠিক আছে। অর্থাৎ ক্ষমতা সমান সমান কি জানি ভাই আমরা? প্রতি একক সময় সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে 1 মিনিটে যেহেতু আমাদের এই পরিমাণ কাজ সম্পাদিত হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এই ইঞ্জিনের একটা ক্ষমতা। এখন এই 1 মিনিটে যেহেতু এই পরিমাণ কাজ সম্পাদিত হয়, এটাকে যদি আমরা এই স্পিডে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? 45 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। এটার একক হবে কি? এটার একক হবে অবশ্যই কেজি মিটার পার মিনিট, ওকে। তাহলে এটা যদি কেজি মিটার পার মিনিট হয়, তাহলে আমরা এটাকে 1045 দিয়ে ভাগ করে কি করতে পারবো? এই স্পিডে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এর পরবর্তী লাইনে তোমরা এটা লিখি, আমরা এই লাইনে না লিখি, দেখো ISP is equal to PLN divided by 45, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথম পার্টের প্রমাণ হয়ে গেল। এখন ভাই যখন এটা বলবো তখন তোমরা কি করবা? দেখো এখানে আমরা একটা পিস্টনের কাজের পরিমাণ বা আইএসপি বার করলাম। এখন ভাই যদি বলে কে সংখ্যক স্ট্রোকের আইএসপি বার করো, তাহলে কি করতে হবে? জাস্ট এর সঙ্গে কে গুণ করে দিলে হবে, কারণ কে একটার যদি এই পরিমাণে এইচপি হয়, তাহলে কে পরিমাণে কয়টা হবে? কে সংখ্যক কে দিয়ে এসব কে গুণ করে দিলে কে সংখ্যক পাওয়া যাবে। তাহলে তোমরা এখানে বাংলাটা লিখবা কে সংখ্যক কাজ W is equal to ঘন্টা লাগবে না এখানে, PLAN into K। তাহলে
এটা আমাদের কি এন হচ্ছে প্রতি মিনিটে স্ট্রোকের সংখ্যা। তাহলে এই যে এখানে কাজ সম্পাদিত হচ্ছে এটা প্রতি মিনিটে সম্পাদিত কাজের পরিমাণ, আর প্রতি মিনিটে সম্পাদিত কাজের পরিমাণকে আমরা কি বলি, ক্ষমতা বলি। তাহলে ভাই ক্ষমতাকে এখন আমরা যদি 23 দিয়ে নিয়ে যেতে তাহলে কি করতে হবে, 45 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে তোমরা লিখবা IC equal to 45। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এটাও প্রমাণিত হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে অত ভালোভাবে বুঝাইনি তোমাদের, জাস্ট একটু ধারণা দিলাম আর কি। এখানে বিস্তারিত বলতে গেলে ক্লাসটা বড় হয়ে যাবে, এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মনে দেখে রাখো, পরীক্ষায় হঠাৎ দিয়ে দিতেও পারে। আর এখান থেকে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করবো, এই জন্য জাস্ট দেখাই দিলাম। তো আশা করতেছি ক্লাসটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের এই সম্পর্কিত ম্যাথের সমাধান করাবো ম্যাথমেটিক্যাল পার্টে। ঠিক আছে, ঠিক আছে, ক্লাসটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টার তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ আমি তোমাদের সমাধান করে দেব, এবং বাদ বাকি যেগুলো তোমাদের সেম টাইপের ম্যাথ থাকবে সেগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। তো খাতা নিয়ে আমার সঙ্গে ম্যাথগুলোর সঙ্গে সঙ্গে তোমরা নোট করে ফেলবে, তাহলে বিষয়টা তোমাদের মাথায় ভালোভাবে উঠবে। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে ফেলি। এখানে বলা আছে একটি পাম্প প্রতি মিনিটে 1000 লিটার পানি 30 মিটার উপরে উঠায়। ঠিক আছে, তাহলে যদি পাম্পের দক্ষতা 60% হয় তবে আমাদের পাম্পটি চালাতে কত অশ্ব শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, ধরো আমাদের একটা পাম্প আছে, হ্যাঁ বললাম একটা পাম্প আছে, ধরো মোটর আছে, হ্যাঁ। এখন আমি তোমাদের কিন্তু আইএসপি এবং বিএইচপি সম্পর্কে থিওরি পার্টের মধ্যে বলেছিলাম। মানে আমি তোমাদের কি বলেছিলাম, আইএসপি হচ্ছে কোনো একটা যন্ত্র যে পরিমাণ শক্তি উৎপন্ন করে সেটাই হচ্ছে তার আইএসপি। ঠিক আছে, অর্থাৎ ইনিশিয়াল হর্স পাওয়ার। এরপর বিএইচপি হচ্ছে অর্থাৎ ব্রেক হর্স পাওয়ার। ব্রেক হর্স পাওয়ার হচ্ছে এই আইএসপি উৎপন্ন হওয়ার পর পুরো শক্তিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আমাদের এই ধরো পাম্প বা এই টাইপের যে যন্ত্রগুলো আছে এদের মধ্যে কিছুটা অপচয় আছে বা শক্তির লস আছে। ঠিক আছে, অর্থাৎ যেমন ধরো ঘর্ষণের কারণে লসটা হইতে পারে, এই লসের কারণে ওই লসটা আইএসপি থেকে বাদ দিলে আমরা বিএইচপি পাই। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রকৃত যে শক্তি উৎপন্ন করে তার থেকে আমরা লসের অংশটা বাদ দিলে পাই হচ্ছে বিএইচপি, এবং এই বিএইচপিটাই আমাদের কাজে লাগে। অর্থাৎ এই বিএইচপি দিয়ে আমরা ধরো পানি উত্তোলন করি বা অন্যান্য কাজগুলো করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো তো একটা মোটর কি করতেছে, 1000 লিটার পানি 30 মিনিটে 1000 লিটার পানি অর্থাৎ প্রতি মিনিটে 1000 লিটার পানি 30 মিটার উপরে উঠাচ্ছে। তাহলে এখানে যে কাজটা সম্পাদিত হচ্ছে এটা কোন শক্তি দ্বারা সম্পাদিত হচ্ছে ভাইয়া, এই আমাদের বিএইচপি দ্বারা সম্পাদিত হচ্ছে। কারণ কি, আইএসপি তো আমরা ব্যবহার করতে পারি না পুরোটা, তাহলে কি হয়, বাদ দেওয়ার পর যতটুকু শক্তি থাকে সেটা আমরা ব্যবহার করে কাজ করতে পারি। তাহলে ভাই এখানে যে কাজটা সম্পাদিত হচ্ছে এই কাজের পরিমাণটা কিসের, এই কাজের পরিমাণটা যদি আমরা হিসাব করে বের করি সেটা হবে হচ্ছে আমাদের বিএইচপি। ঠিক আছে, এরপর এখানে দেখো বলা আছে আমাদের কি দক্ষতা হচ্ছে 60%। এখন ভাইয়া আমাদের দক্ষতা 60% বলতে বোঝায় যে ধরো এই মোটরটা যদি 100 এইচপি শক্তি উৎপন্ন করে, ঠিক আছে ধরে নিচ্ছি, ঠিক আছে 100 এইচপি যদি শক্তি উৎপন্ন করে, এর মধ্যে আমাদের 60% অর্থাৎ 60 এইচপি শক্তি আমাদের কাজে আসবে, বাকি 40 এইচপি শক্তি নষ্ট হয়ে যাবে। তাহলে ভাইয়া আমরা ধরো এই 60 এইচপি শক্তি আগে বা এই বিএইচপিটা হিসাব করে বের করবো। বিএইচপিটা হিসাব করে বের করার পর তারপরে আমরা এখান থেকে এই আইএইচপিটা কিভাবে বের করবো সেটা আমি পরে বলতেছি। তাহলে আসো আমরা এখানে লিখে ফেলি। আমাদের এখানে লিখে ফেলে দেওয়া আছে কি কি দেখো, গিভেন কি কি দেওয়া আছে দেখো তো, ভর দেওয়া আছে, ভর ইজ ইকুয়াল টু আমাদের অর্থাৎ 1000 লিটার। ঠিক আছে, 1000 লিটার, এটাকে আমরা 1000 কেজিও বলতে পারি, কারণ কি পানির লিটার এবং কেজি প্রায় সমান হয় আর কি, সমান ধরা হয়। লিটার যেটা বলা হয় কেজি সেটাকে বলা হয়। ঠিক আছে, বলা হয়। তাহলে ভাইয়া এখন দেখো তোমার হচ্ছে আর কি দেওয়া আছে দেখো তো, সময় দেওয়া ছিল কতক্ষণ, টি ইকুয়াল টু 1 মিনিট। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো আমাদের আরেকটা কি দেওয়া ছিল, উচ্চতা, অর্থাৎ আমাদের পানি তোলার উচ্চতা ছিল 30 মিটার। তাহলে এই তিনটা ডাটা আমাদের এখানে দেওয়া ছিল। আর একটা দেওয়া ছিল কি আমাদের কার্য বা সরি দক্ষতা দেওয়া ছিল বা এফিসিয়েন্সি দেওয়া ছিল কত, 60%। ঠিক আছে, তাহলে ভাইয়া আমাদের একটা সূত্র আছে, দেখো সূত্রটা কি,
আমরা কি জানি ভাই, দেখো তো আমরা কি জানি, কাজ ইজ ইকুয়াল টু কি জানি ভাই, আমরা জানি হচ্ছে কাজ ইজ ইকুয়াল টু বল গুণন হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি আমরা হচ্ছে এফ এস বা এফ এস। ঠিক আছে, এসটাকে আমরা কি লিখতে পারি, এইচও লিখতে পারি, যেহেতু উপরের দিকে দূরত্ব বা বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে এফ এইচ লিখতে পারি। ঠিক আছে, এখন ভাই এখানে বলটা কি, বলটা হচ্ছে দেখো এই ভরটা, এই ভরটাকে কি করতেছে, ভরটা উঠাইতেছে না, তাহলে ভরটাকে উঠানোর জন্য যে বল প্রয়োজন হবে কি, সেটাই কি হবে, সেটাই হবে আমাদের এই বস্তুর ওজনের সমান বা ভরের সমান। ঠিক আছে, তাহলে ভাইয়া এখানে এই ভরটাই হচ্ছে একটা বল। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডাব্লিউ সমান লিখতে পারবো হলো এম এইচ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এম হচ্ছে বল এবং এইচ হচ্ছে সরণ। তাহলে এই এম ওজনের একটা বস্তুকে কি করতেছে, এই উচ্চতায় এই মোটরটা উঠাইতেছে, অর্থাৎ এম ওজনের পানিকে এই উচ্চতায় উত্তোলন করতেছে। তাহলে ভাইয়া এখানে যদি আমরা কাজের হিসাব করি তাহলে কত হবে, কাজের হিসাব করলে হবে হলো কত, দেখো এম হচ্ছে 1000 এবং এইচ হচ্ছে কত, দেখো ভাইয়া 30। তাহলে এখানে আমাদের কি হবে, 30,000 একক দশক ওজন, এটা একক কি হবে ভাইয়া, একক হবে কেজি মিটার। এখন ভাইয়া আমাদের এইচপি হিসাব কিসে হয়, এইচপি কিসের একক, এইচপি হচ্ছে ক্ষমতার একক। তাহলে ভাইয়া আমরা কি করতে হবে, এটাকে আমাদের ক্ষমতায় বা পাওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে ভাইয়া তোমরা এখানে লিখবা P is equal to, দেখো তো ভাইয়া এই কাজটা কতটুকু সময়ের মধ্যে সম্পাদিত হয়েছে, 1 মিনিটের মধ্যে সম্পাদিত হয়েছে। তাহলে ভাইয়া আমরা কি জানি, ক্ষমতা ইজ ইকুয়াল টু আমরা জানি হলো কাজ ভাগ সময়, অর্থাৎ একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। তাহলে ভাইয়া এই কাজটাকে যদি আমরা যতটুকু সময় সম্পাদিত হয়েছে সেই সময় দিয়ে যদি ভাইয়া ভাগ করি, অর্থাৎ 1 মিনিট দিয়ে ভাগ করি, তাহলে কি হবে ভাইয়া, আমরা পাওয়ার পাবো। পাওয়ার কত হবে, তাহলে ভাইয়া যেহেতু 1 দিয়ে ভাগ করতেছি, আবার 30,000ই হচ্ছে আসবে। ঠিক আছে, তখন এটা একক কি হবে ভাইয়া, এটা এখন হয়ে যাবে হচ্ছে কেজি মিটার পার, আমাদের এটা কি মিনিট। ঠিক আছে ভাইয়া, এখন ভাইয়া দেখো আমাদের এটাকে কি করতে হবে, এইচপি তে কনভার্ট করতে হবে। এইচপি তে কনভার্ট করার জন্য আমরা কি জানি ভাইয়া, আমরা জানি দেখো আমি তোমাদের প্রথম ক্লাসে বা থিওরি পার্টে বলেছিলাম 1 এইচপি ইজ ইকুয়াল টু 4500 কেজি মিটার পার মিনিট। আশা করতেছি এটা তোমাদের মনে আছে। হ্যাঁ, অর্থাৎ প্রতি মিনিটে কোন যন্ত্র যদি 4500 কেজি মিটার পার মিনিট কাজ সম্পাদন করে, তাহলে তোমার কি হবে ভাইয়া, সেটাকে বলবো আমরা হচ্ছে 1 এইচপি। ওকে, তাহলে দেখো তো 1 এইচপি সমান যদি এত কেজি মিটার পার মিনিট হয়, তাহলে 30,000 কেজি মিটার পার মিনিট সমান কত এইচপি হবে। আমরা যদি 4500 দিয়ে এটাকে ভাগ করে দেই, তাহলে কিন্তু ভাইয়া আমরা এইচপি মান পেয়ে যাবো। তাহলে তোমরা এখানে লিখবা, এবং এই এইচপি যেটা তুমি পাবা সেটা কি, সেটা হচ্ছে এই বিএইচ। কারণ কি ভাইয়া, আমরা যেটা আউটপুটে পাচ্ছি কাজ হিসেবে, সেই কাজটা করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা কিন্তু ভাইয়া এই বিএইচপি। কারণ কি, আইএইচপি তো আমরা কখনোই কাজ, পুরো আইএইচপি তো আমরা কখনোই কাজে লাগাতে পারবো না, কারণ কি সেখানে লস হবে। তাহলে কাজে যেটা লাগবে সেটা হচ্ছে বিএইচপি। তাহলে আমাদের কাজ করতেছে, দেখো এটা যে পানি তুলতেছে, তাহলে কি হচ্ছে, এই পানি তোলার জন্য যে পরিমাণ কাজ হয়েছে সেই কাজটা কিসে যাবে, তোমার হচ্ছে বিএইচপির মধ্যে, অর্থাৎ ওই কাজটা হবে বিএইচপি হিসাবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবা বিএইচপি, এখানে লিখবো অতএব বিএইচপি ইজ ইকুয়াল টু আমাদের 3000 ডিভাইডেড বাই 45। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো 6.667 এইচপি। ওকে, তাহলে আমরা কি পেলাম, বিএইচপি ভ্যালু পেয়ে গেলাম। এখন ভাইয়া আমরা কিন্তু একটা সূত্র জানতাম, সূত্রটা কি, ইফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা, এটা ইজ ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো আমাদের লাগবে কি, আমাদের চাইছে হচ্ছে পাম্পটি চালাতে কত অশ্বশক্তির প্রয়োজন হবে। তাহলে এই পাম্পটা চালাতে যে পরিমাণ অশ্বশক্তির প্রয়োজন হবে সেটাই হবে হলো আইএইচপি। তাহলে এই আইএইচপিটা আমাদের এখানে প্রয়োজন। ঠিক আছে, তাহলে আইএইচপি আমরা কি লিখবো ভাই, আইএইচপি ইজ ইকুয়াল টু, এটাকে এই পাশে পার করে দিলাম, এটাকে এই পাশে পার করেছিলাম। হ্যাঁ, তাহলে বিএইচপি ডিভাইডেড বাই ইটা। ওকে, তাহলে আসো আমরা এখানে লিখে নেব, অতএব আইএইচপি ইজ ইকুয়াল টু, ওখানে যে আমরা সূত্রটা লিখছি এখানে না লিখি, কত 6.667 ডিভাইডেড বাই 0.6। 0.6 কিসের, আমাদের এফিসিয়েন্সি, এই যে 60%। 60% কে আমরা কিভাবে লিখতে পারি, 60% কে লিখতে পারি 60 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এটা হবে 0.6। তাহলে ভাই এটা তোমরা হিসাব করলে পাবা হলো
11.11 এইচপি। তাহলে ভাইয়া বিষয়টা কি দাঁড়ালো, এখানে কি বলছিল দেখো, পাম্পটির দক্ষতা যদি 60% হয় তাহলে পাম্পটি চালাতে কত শক্তির প্রয়োজন হবে। অর্থাৎ এখানে বিষয়টা এমন দাঁড়ালো যে তুমি যদি বাজার থেকে 11.11 এইচপির একটা পাম্প কিনে নিয়ে আসো, নিয়ে আসার পর দেখো যে পাম্পের দক্ষতা হচ্ছে 60%, তাহলে তোমার এখানে এই 11.11 এইচপির মধ্যে তোমার কার্যকরী ক্ষমতাটা হবে হচ্ছে এই যে তোমার 6.667, অর্থাৎ এই 11.11 হর্স পাওয়ারের যদি মোটর কেন সেখান থেকে তুমি এই আউটপুটটা পাবা। ঠিক আছে, অর্থাৎ এই আউটপুট দিয়েই কিন্তু তোমার এই 1000 লিটার পানি প্রতি মিনিটে 30 মিটার উঠতেছিল। ঠিক আছে, সেজন্য এই 1000 লিটার পানি প্রতি মিনিটে 30 মিটার যে উঠতেছিল, এখান থেকে হিসাব করে যে ভ্যালুটা পাইলাম, অর্থাৎ যে ক্ষমতাটা পাইলাম সেটা হবে হচ্ছে বিএইচপি, এবং এই বিএইচপি 60% দক্ষতা সম্পন্ন কোনো পাম্পের উৎপন্ন করতে বা আউটপুট দিতে তোমার এই 11.11 এইচপির একটা পাম্প তোমাকে কিনতে হবে। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদের এর পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিই। তো ঠিক আছে, এটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আমি তোমাদের এই অধ্যায়ের উদাহরণ 2.2 সমাধান করে দিই। এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় এই ম্যাথটা এসে থাকে এবং তোমাদের পরীক্ষাতেও আসার সম্ভাবনা খুবই বেশি। তো চলো ম্যাথটা একটু পড়ি। তোমাদের আমি এই ম্যাথ সম্পর্কিত একটা প্রমাণ করাইছিলাম। প্রমাণটা ছিল ISP PLA ডিভাইডেড বাই 4500। ঠিক আছে, এই প্রমাণটা তোমরা আশা করতেছি খুব ভালোভাবে বুঝতে পারছো। যারা প্রমাণটা করো নাই বা বুঝতে পারো নাই তারা এখান থেকে বুঝে নাও, আর যারা বুঝতে পারছো তারা তো অবশ্যই খুব সহজে ম্যাথটা বুঝতে পারবা। তো দেখো ভাইয়া এখানে কি বলা আছে, একটি ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 25 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে দেখো কি বলা আছে, এবং স্ট্রোকের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। প্রতি মিনিট ইঞ্জিনটি প্রতি মিনিটে 50 বার ঘোরে। কার্যকরী চাপ 4.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে ইঞ্জিনটির সূচিত অর্থক্ষমতা নির্ণয়। সূচিত অর্থক্ষমতা মানে হলো আইএসপি। ঠিক আছে, তাহলে ভাই দেখো এখানে কি বলছে, সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে কত, 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন সিলিন্ডারের ব্যাস থেকে আমরা কি করবো ভাইয়া, স্ট্রোকের বা পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে নেব। ঠিক আছে, এরপর ভাইয়া দেখো এখানে কি বলা আছে, স্ট্রোকের দৈর্ঘ্য অর্থাৎ এল যেটা ছিল, অর্থাৎ যে পরিমাণ দৈর্ঘ্যের মধ্যে পিস্টনটা ওঠানামা করে ওই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের স্ট্রোক দৈর্ঘ্য অর্থাৎ এল, যেটা কিন্তু আমি তোমাদের প্রমাণে দেখাই দিয়েছিলাম। এরপরে ভাই দেখো ইঞ্জিন প্রতি মিনিটে 50 বার না হয়, এটা 250 হবে, 250 বার ঘোরে। ঠিক আছে, তাহলে অর্থাৎ এন সংখ্যা অর্থাৎ পিস্টনের ওঠানামার সংখ্যা হচ্ছে কত, 250 বার। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো কার্যকরী চাপ দেওয়া আছে 4.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে ভাই আমাদের কি বের করতে হবে, আইএসপি বের করতে হবে। তাহলে ভাই আসলে ডাটাগুলো আমি এই পাশে লিখে ফেলি। প্রথম কার্যকরী চাপের পরিমাণ দেখো কি দেওয়া আছে, 4.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তো কার্যকরী চাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে প্রকাশ করি। তো পি ইজ ইকুয়াল টু 4.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এরপরে দেখো তো ভাই আমাদের প্রথমে কি দেওয়া ছিল, সিলিন্ডারের ব্যাস দেওয়া ছিল, অর্থাৎ আমাদের যে সিলিন্ডারের মধ্যে আমাদের এই পিস্টনটা ওঠানামা করবে সেই সিলিন্ডারের ব্যাস কি দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে এই 25 সেন্টিমিটার ব্যাস থেকে আমরা কি করতে পারবো ভাইয়া, সিলিন্ডারের কার্যকরী না, সিলিন্ডারের প্রস্থচ্ছেদের যে তোমার ক্ষেত্রফল কে আছে, কে এর পরিমাণটা কিন্তু বের করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সিলিন্ডার বা পিস্টন, তাহলে কে এখানে বের করতে পারবো কিভাবে ভাইয়া, আমাদের সূত্র কি ভাইয়া, সূত্র হচ্ছে π/4 টি স্কয়ার। অর্থাৎ যখন আমাদের ব্যাস দেওয়া থাকে তখন আমরা এই সূত্র দিয়ে বৃত্তের ক্ষেত্রফল বের করি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা ভ্যালুটা বসায় দাও, তাহলে কত হবে, π/4 টি স্কয়ার হচ্ছে 25 এর উপর স্কয়ার। তাহলে ভাইয়া তোমরা মানটা পাবা হলো π/4 ইনটু 25 এর উপর স্কয়ার। এটা পাবা হলো 490.87 ইকুয়াল টু 490.87। এখন কি হবে ভাইয়া, সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এখন ভাই দেখো এরপরে কি দেওয়া আছে, স্ট্রোকের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। ঠিক আছে, এই জায়গাটা একটু খুব ভালোভাবে লিখে রাখবা। স্ট্রোকের দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি এল দিয়ে, এবং এই এল এর ভ্যালু দেখো এখানে সবগুলো আমরা সেন্টিমিটার নিচ্ছি, কিন্তু আমাদের এল এর ভ্যালুটা সবসময় মিটার নিতে হবে।
ঠিক আছে। তোমার এখানে দেখো সবগুলো দৈর্ঘ্যের একক হচ্ছে এখানে সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, কিন্তু আমাদের স্পটের দৈর্ঘ্যটা অবশ্যই এই ম্যাথের জন্য বা ম্যাথ সমাধানের ক্ষেত্রে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো এখানে 50 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমাদের মিটার করে নিতে হবে। ঠিক আছে, মিটারে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ এই এর মানটা আমাদের মিটারে বসাতে হবে এই সলিউশনের ক্ষেত্রে। এরপরে দেখো ভাই আর কি দেওয়া আছে, তারপরে দেখো আমাদের স্ট্রোকের যে ওঠানামার সংখ্যা, অর্থাৎ প্রতি মিনিটে ইঞ্জিনের ঘূর্ণনের সংখ্যা দেওয়া আছে 250। ঠিক আছে ভাইয়া, তাহলে n ইজ ইকুয়াল টু 250। এখানে দেখো ভাই কয় সিলিন্ডারের ইঞ্জিন সেই বিষয়ে কোনো কিছু বলা আছে, সেই বিষয়ে কোনো কিছু বলা নেই। তার মানে এটা আমাদের 1 সিলিন্ডারের একটা ইঞ্জিন। তাহলে এটা তোমরা এখানে k ইজ ইকুয়াল টু লিখে নিবা 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা ডাটাগুলো লিখে ফেললাম। এখন ভাই দেখো আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল এখানে লিখবা উইনো আইএসপি বা সূচিত অর্শ ক্ষমতা। ঠিক আছে, অর্থাৎ প্রারম্ভিক যে অর্শ ক্ষমতা বা ইঞ্জিনের ইনিশিয়াল হর্স পাওয়ার যেটা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আইএসপি ইকুয়াল আমরা কি করতে হবে, পি এল এ এন কে। দেখো এটা কিন্তু আমরা প্লাঙ্ক বলতে পারি, প্লাঙ্ক ডিভাইডেড বাই 4500। ঠিক আছে, তাহলে ভাইয়া এখানে আমাদের পি এর ভ্যালু কত পাইছি না, দেখো তো 4.5, কিন্তু আমাদের এল এর ভ্যালু কত ভাইয়া 0.5। এল এর ভ্যালু কিন্তু মাস্ট বি মিটারে বসাতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু ভুলে যাবে। এবারে দেখো তো ভাইয়া প্রতি মিনিটে আমাদের কতবার করে স্ট্রোকটা কতবার ওঠানো করে 250 বার। তাহলে এখানে 250 দিয়ে দেবো। এরপরে দেখো তো ভাই আমাদের এই যে ইঞ্জিনটা, এখানে তোমাদের কোথাও কি বলা আছে এটা দুই সিলিন্ডারের ইঞ্জিন বা 3 সিলিন্ডারের ইঞ্জিন, এটা কিন্তু বলা নেই, সেজন্য আমরা কে এর ভ্যালু 1 ধরে নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ এটা 1 সিলিন্ডারের ইঞ্জিন। এখানে যদি তোমার বলে থাকতো যে এটা একটা 5 সিলিন্ডারের ইঞ্জিন, তাহলে এখানে তোমার কে এর ভ্যালু 5 ধরে 5 দিয়ে বলতে হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এখন পি এল আমরা কি জিনিস ভ্যালু বানালাম, পি এর ভ্যালু, এল এর ভ্যালু, পি এর ভ্যালু বসানো হয়নি, এর ভ্যালুটা নিচে গেছে। তাহলে এর ভ্যালুটা কত ছিল 490, 490.87। এরপরে দেখো তোমার কত দিয়ে ভাগ করতে হবে, 45 দিয়ে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি, তাহলে আমাদের ম্যাথের সমাধান শেষ। 4.5 ইন্টু 0.5 ইন্টু 250 ইন্টু 490.8 ডিভাইডেড বাই 4500। ঠিক আছে, তাহলে পাবো ভাইয়া 61.36 এইচপি, 61.36 এইচপি। অর্থাৎ এই ইঞ্জিনটা তোমার 61.36 এইচপি শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, উৎপন্ন করে। তাহলে আমাদের এটাই হলো ইঞ্জিনের আইএসপি এর ভ্যালু। ঠিক আছে ভাইয়া, তাহলে তোমাদের বইও কিন্তু এই অ্যান্সারটাই আছে। তো আশা করতেছি এই ম্যাথটা বুঝতে পারছো। এর পরবর্তীতে তোমাদের আমি আরো একটা ম্যাথের সমাধান করাবো, তো অবশ্যই তোমরা সেই ম্যাথগুলো দেখবা। এখন আমি তোমাদের এই অধ্যায়ে 4 নম্বর উদাহরণটার সমাধান করাবো। তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রশ্নটা পড়ে আমরা সমাধান করে ফেলি। এখানে দেখো বলা আছে একটি সেন্ট্রিফিউগাল পাম্প প্রতি সেকেন্ডে 80 লিটার পানি 8 মিটার গভীর হতে উপরে তুলতে হবে। ঠিক আছে, এরপর 10 মিটার উপরে প্রেরণ করতে হবে। অর্থাৎ একটা সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে প্রথমে পানি 8 মিটার গভীর হতে উপরে উঠাতে হবে, এরপর সেটাকে আবার 10 মিটার উপরে প্রেরণ করতে হবে। ঠিক আছে, পাম্পের দক্ষতা যদি 70% হয়, তাহলে পাম্পটি চালানোর জন্য প্রয়োজনীয় অর্থক্ষমতার পরিমাণ বের করো। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, দেখো যে ধরো এটা যদি একটা কুয়া হয়, ঠিক আছে, এখান থেকে ধরো পাইপ দিয়ে আমরা পানি উঠাবো এখানে। ঠিক আছে, এই মোটর দিয়ে আগে আমরা এখানে পানি উঠাইলাম, উঠানোর পর এখান থেকে আবার আমাদের 10 মিটার উপরে পানিটা প্রেরণ করতে হবে। অর্থাৎ ধরো 10 মিটার উপরে আমরা প্রেরণ করলাম, তাহলে এইটুকু হলো 8 আর এইটুকু হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে টোটাল কত মিটার পানি উপরে পাঠানো লাগতেছে, টোটাল এই যে এই 8 প্লাস 10 মিটার, টোটাল 18 মিটার উপরে পানিটা পাঠানো লাগছে। ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আসো আমরা ম্যাথটার সমাধান করি। তোমরা এখানে প্রথমেই লেখো যে উত্তোলিত পানির ওজন, এখানে লিখবা পানির ওজন m is equal to লিখবা কত কেজি প্রতি সেকেন্ডে, 80 লিটার। ঠিক আছে, এখন ভাইয়া
এটাকে আমরা কেজিতে লিখতে পারি কিভাবে, কারণ 1 লিটার ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 কেজি। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা এটাকে কেজিতে কনভার্ট করে নিলাম। এরপরে ভাই কি করলাম দেখো, আমরা এখন আমরা কি করবো, কাজের পরিমাণ বের করবো, অর্থাৎ এই পাম্পটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করে এই কাজের পরিমাণটা আমরা এখন বার করবো। তাহলে এখানে ভাই তুমি দেখো কাজ W ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া এফ এস, কি জানি ভাইয়া এফ এস। এখানে তাহলে আমাদের ভাইয়া এফ বল কি, বল হচ্ছে 80 কেজি। ঠিক আছে, তাহলে 80 এস কি ভাইয়া দেখো তো, এস কি বললাম আমরা প্রথমে 8 মিটার গভীর থেকে উঠাতে হবে এবং 10 মিটার উপরে রোড করতে হবে। তাহলে টোটাল মিটার কত হলো, 18 মিটার। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করলে যে ভ্যালু পাবা সেটা হবে হচ্ছে কি কেজি মিটার। ঠিক আছে, এখন ভাইয়া দেখো তো আমাদের কি করতে হবে, এইচপি নির্ণয় করতে হবে। এইচপি লিখে রাখো ভাইয়া, এইচপি হচ্ছে আমাদের ক্ষমতা রাখো। তাহলে এই কাজকে আমাদের কি করতে হবে, ক্ষমতায় কনভার্ট করতে হবে। তাহলে এখানে লেখো প্রতি বা দেখো হচ্ছে ক্ষমতা ইজ ইকুয়াল টু আমরা করব 80 গুণন 18 ডিভাইডেড বাই কাজটা হচ্ছে কতক্ষণ ধরে দেখো, এই যে 25 সেকেন্ড। তাহলে এখানে তুমি 1 দিয়ে ভাগ করো। ঠিক আছে, ভাগ করে তোমরা এখানে লিখতে পারবা ইজ ইকুয়াল টু 80 আর 18 গুণ করলে কত হবে ভাইয়া, 80 গুণন 18 গুণ করলে হবে 1440। ঠিক আছে, তাহলে 1440 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা হচ্ছে আমাদের এই পাম্পটার প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ অর্থাৎ ক্ষমতা। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাই আমরা কি করবো, আমাদের এই ক্ষমতাটাকে কি করতে হবে ভাইয়া, আমাদের এইচপি তে কনভার্ট করতে হবে। তাহলে ভাই আমি তোমাদের কি দেখাইছিলাম, আমি তোমাদের কিন্তু প্রথম ক্লাসে একটা চার্ট দেখাইছিলাম, সেখানে বলেছিলাম 1 এইচপি ইজ ইকুয়াল টু কি বলছিলাম 75 কেজি মিটার পার সেকেন্ড। আর একটা বলছিলাম কি ভাইয়া 1 এইচপি ইজ ইকুয়াল টু 4500 কেজি মিটার পার মিনিট। ঠিক আছে না, যখন এককটা হবে কি কেজি মিটার পার মিনিট, তখন তুমি 4500 দিয়ে ভাগ করে এইচপি তে কনভার্ট করবা। আর যখন এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড, তখন তোমাকে কি করতে হবে ভাইয়া 75 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাই এটাকে যদি আমরা এইচপি তে কনভার্ট করি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আমাদের 75 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লিখবা অতএব, এখানে তোমার লিখবা হচ্ছে অতএব বিএইচপি অর্থাৎ ব্রেক হট শট ইজ ইকুয়াল টু যারা ভাগ করে তখন কত পাবো দেখি, 1440 ভাগ 75, তাহলে পাবা 19.2। হ্যাঁ, 19.2 এইচপি। এটা কি জন্য বিএইচপি হলো আশা করতেছি বুঝতে পারছো। তোমার দেখো পাম্পটা কিন্তু এই যে পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে এখানে, এই পরিমাণ শক্তি আউটপুট দিচ্ছে, তাই না? আমাদের যে পরিমাণ পাম্প তোমার শক্তিটা আউটপুট দিচ্ছে সেটাই কি বিএইচপি। তাহলে ওই আউটপুট শক্তি দ্বারাই তো আমাদের এই 80 লিটার পানি 8 মিটার এবং ওই 10 মিটার উপরে উঠতেছে। তাহলে কি হবে, এটা হবে বিএইচপি। ঠিক আছে, আর আইএইচপি কি ভাইয়া, যেটা তোমার পাম্প প্রকৃতপক্ষে যে শক্তিটা উৎপন্ন করে। ঠিক আছে, এরপর অপচয়টা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এই বিএইচপি। তাহলে আমরা কি পেলাম ভাইয়া, দেখো এখানে বিএইচপি ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এখন আমরা কি জানি ভাইয়া, সূত্রে লিখবা উইন, ঠিক আছে, উইন লিখবা যে হচ্ছে আইএইচপি ইজ ইকুয়াল টু বিএইচপি ডিভাইডেড বাই ইটা। ঠিক আছে, তাহলে এখানে তোমার দেখো 19.2 ভাগ, আমাদের দেখো তো ইটার ভ্যালু কত দেওয়া আছে, ইটার ভ্যালু দেওয়া আছে 70%। ঠিক আছে ভাইয়া, তাহলে 70% কে আমরা যদি এভাবে লিখি, পার্সেন্টকে আমরা কিভাবে লিখতে পারি, 70% কে আমরা এই যে 70 ভাগ 100 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হবে 0.7। তাহলে 0.7 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে তোমরা আইএইচপি এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে 19.2 ভাগ হচ্ছে 0.7। ওকে, তাহলে বাবা হলো 27.42 এইচপি।
এটা তোমাদের বইয়ে এটাই আছে 27.428, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া আমাদের এখানে বিষয়টা কি দাঁড়ালো, যে এই প্রশ্ন মতে আমরা যদি বাজার থেকে একটা 27.42 এইচপির মোটর বা বৈদ্যুতিক মোটর কিনে নিয়ে আসি, এটার ইফিসিয়েন্সি বা দক্ষতা যদি 70% হয়, তাহলে ভাইয়া এটার বিএইচপি হবে, অর্থাৎ যেটা আমরা আউটপুট হিসেবে শক্তি পাবো অবতয় বাদ দেওয়ার পর, সেটার পরিমাণ হবে 19.2। অর্থাৎ তোমার যদি এই পরিমাণ কাজ সম্পাদন করতে হবে এরকম একটা মোটর লাগে, তাহলে তোমাকে বাজার থেকে 27.42 এইচপির একটা মোটর কিনতে হবে, ঠিক আছে। তাহলে ভাই কি হলো, প্রথমে আমরা দেখি, প্রথম থেকে একটু বলে দেই। প্রথমে আমরা কি করব, আমাদের এখানে যে পরিমাণ পানি উত্তোলন করছে সেটার পরিমাণ লিখবো, এরপর আমাদের কাজের পরিমাণ লিখবো, কাজ ইকুয়াল টু ভাইয়া বলগুলোর ফলন। তাহলে এখানে বল হচ্ছে 80 কেজি এবং ফলন হচ্ছে আমাদের 18 মিটার। কারণ কি, প্রথমে 8 মিটার উপরে উঠাইছে, তারপরে আবার 10 মিটার উপরে পাঠাইছে, ঠিক আছে। তাহলে টোটাল মিলে 18 মিটার। এটা তোমাদের দেখো বইয়ে দেওয়া আছে 25 সেকেন্ডে সম্পাদিত কাজের পরিমাণ হবে, যেভাবে লেখা আছে। তোমরা বইয়ের মতো করেও করতে পারো, আর এভাবে করলে এটাই বেশি কারেক্ট আসলে হয়, ঠিক আছে। এটাই আসলে মানে ভালো দেখায় আর কি ওটার থেকে, তোমরা চাইলে এভাবেই করতে পারো। তাহলে ভাই এখানে কাজ বের করলাম, কাজ বের করার পর ক্ষমতা বের করলাম, ক্ষমতা কিভাবে বের করলাম, কাজকে যখন আমরা সময় দ্বারা ভাগ করবো তখনই কিন্তু আমরা ক্ষমতা পাবো, ঠিক আছে। যেহেতু এটা 1 সেকেন্ডেই সম্পাদিত হয়েছিল কাজটা, সেই জন্য দেখো 1 দিয়ে ভাগ করতে, ওই জন্য ওই ভ্যালু আসছে। তো এরপরে আমরা এটা কি পেলাম, ক্ষমতা। এখন ক্ষমতাকে আমরা কি করতে হবে, এইচপি তে কনভার্ট করতে হবে। তাহলে এখানে এইচপি তে কনভার্ট করে যে ভ্যালুটা পাবো সেটা হবে বিএইচপি। কারণ কি, বিএইচপি হচ্ছে তোমার পাম্পের আউটপুট ক্ষমতা, ঠিক আছে। তাহলে এখানে এই পরিমাণ আউটপুট দিয়েই তো আমরা হচ্ছে এই পরিমাণ পানি উত্তোলন করতেছি। তাহলে কি এই আউটপুটের জন্য যে এইচপি বার হবে সেটাই কিন্তু আমাদের বিএইচপি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বিএইচপি কি হয়ে পেলাম, টোটাল ক্ষমতাকে 75 দ্বারা ভাগ করলাম। কারণ কি ভাই দেখো এখানে একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড হলে আমাদের অবশ্যই 75 দিয়ে ভাগ করতে হবে, আর যদি একক আমাদের কেজি মিটার পার মিনিট হয় তখন আমাদের 4500 দিয়ে ভাগ করতে হবে। তো আশা করতেছি এই পর্যন্ত বুঝছো। এরপরে ভাই দেখো তো আমাদের দক্ষতা কত ছিল, 70%। তাহলে আমরা সূত্র কি জানি ভাইয়া, IHP is equal to BHP divided by eta। তাহলে BHP কে আমরা যদি দক্ষতা বা এখানে যেটা দেওয়া আছে এফিসিয়েন্সি 0.7 এটা দ্বারা ভাগ করি, তাহলে ভাই আমরা কিন্তু IHP এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। আশা করতেছি ক্লাসটা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করে দিব, ঠিক আছে। এখন আমি এই অধ্যায়ে তোমাদের একটা ম্যাথ সমাধান করাবো। এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের এই ম্যাথটা বুঝতে হবে, এবং এই ম্যাথটা বুঝলে তোমাদের এই টাইপের ম্যাথের যাবতীয় বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ম্যাথটা অবশ্যই তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে, যাতে তোমাদের বেসিকটা একদম অ্যাডভান্স লেভেলে চলে যায়, ঠিক আছে। তো চলো আমরা ম্যাথটা পড়ি, তারপরে সমাধানে চলে যাই। তো এখানে দেখো বলা আছে, বৈদ্যুতিক মোটর চালিত পাম্প প্রতি মিনিটে 5000 লিটার পানি কি করে 40 মিটার উচ্চতায় প্রেরণ করে। অর্থাৎ একটা বৈদ্যুতিক মোটর যেটা কিনা মাটির নিচ থেকে পানি উত্তোলন করে 40 মিটার উপরে প্রেরণ করে। অর্থাৎ ধরো মাটির নিচ থেকে একদম 40 মিটার উপর পর্যন্ত দূরত্ব কতটুকু, 40 মিটার, ঠিক আছে। এরপর যদি পাম্প ও মোটরের দক্ষতা যথাক্রমে 75% এবং 80% হয়, তবে মোটরের অসক্ষমতা কত। অর্থাৎ ধরো এখানে পাম্পেরও হচ্ছে তোমার দক্ষতা দেওয়া আছে এবং হচ্ছে মোটরেরও দক্ষতা দেওয়া আছে। তাহলে এখানে কি করতে হবে জানো, এখানে তোমাদের আগে পাম্পের যে হচ্ছে, আচ্ছা এটা আমি তোমাদের মুখে না বলে ডাইরেক্ট ম্যাথে সমাধান করে দিই। অর্থাৎ তোমাদের এখানে IHP BHP জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো চলো আমরা আগে শুরু করি। তাহলে ভাই দেখো তো, যখন তুমি ধরো এখানে যে ধরো যে পানি উত্তোলন করতেছে, ঠিক আছে, অর্থাৎ প্রতি মিনিটে যে 500 লিটার পানি উত্তোলন করতেছে এবং সেটাকে 40 মিটার উপরে প্রেরণ করতেছে, এটা কিসের মানে শক্তিতে প্রেরণ করতেছে। পাম্প যে পরিমাণ শক্তি আউটপুট দিচ্ছে সেই শক্তিতে এই কাজটা হচ্ছে না, অর্থাৎ সেই ক্ষমতায় বা সেই শক্তিতে কাজটা হচ্ছে না, সেই শক্তিতে কাজটা হচ্ছে। কিন্তু কারণ কি, তোমার হচ্ছে মোটর পাম্পকে ঘুরাচ্ছে, পাম্প আবার পানি উত্তোলন করে উপরে পাঠাচ্ছে, ঠিক আছে। তাহলে পানি পাঠানোর কাজটা করতেছে কি ভাইয়া, পানি পাঠানোর কাজটা করতেছে হচ্ছে এই পাম্প। তাহলে আগে আমাদের পাম্প কি পরিমাণ শক্তি মোটর থেকে নিচ্ছে সেটাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আসো আগে আমরা সেটা বের করে ফেলি। তাহলে তোমরা এখানে লিখবা, তোমরা এখানে ডাটাগুলো লিখে নিবা সাইডে, ডাটাগুলো হবে সাইডে লিখে নিবা। এখানে কি কি দেওয়া আছে, এম দেওয়া আছে হচ্ছে
5000 লিটার, লিটার মানে কি আমরা কেজিতে লিখতে পারি, কারণ 1 লিটার সমান সমান 1 কেজি। এরপর আমাদের H ইজ ইকুয়াল টু 40 এবং এটা তোমার পাম্পের ক্ষেত্রে কত, পাম্পের ক্ষেত্রে হচ্ছে 75%। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে আমাদের ধরলাম মোটরের ক্ষেত্রে হচ্ছে 80%। ওকে, আর কোনো কি ভ্যালু দেওয়া আছে এখানে? আর কোনো ভ্যালু দেওয়া নেই। তাহলে ভাই কি করতে হবে আমাদের? আগে পাম্প কি পরিমাণ তোমার হচ্ছে শক্তি মোটর থেকে নিচ্ছে সেটা আগে আমাদের বের করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আসো আমরা লিখি যে মোট কাজ, এখানে কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে দেখো তো। এখানে আমাদের প্রতি মিনিটে 5000 লিটার পানি 4000 মিটার উপরে পাঠানো হচ্ছে, 4000 না 40 মিটার উপরে পাঠানো হচ্ছে। তাহলে আমাদের কাজ হবে কি ভাইয়া? আমাদের যে পরিমাণ পানি উঠতেছে সেই পানির পরিমাণ এবং যত উচ্চতায় পাঠাচ্ছে এই দুইটার গুণফল। তাহলে এখানে 5000 ইন্টু 40। ঠিক আছে, তাহলে এটা একক হবে কি ভাইয়া? কেজি মিটার। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবা হলো 20 এর পর 500 4 5 20 আর 4টা শূন্য। ঠিক আছে, তাহলে এত কেজি মিটার। তাহলে ভাই এটা কি পাইলাম? আমাদের পাম্প কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ পাইলাম। ঠিক আছে, তাহলে ভাই এখন তুমি পরে লিখবা যে পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা কি হয়? ক্ষমতা যদি আমরা এটাকে সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ক্ষমতা পাবো। তোমাদের বইয়ে এটা ডাইরেক্ট কোর্সে কি লেখা আছে যে প্রতি মিনিটে সম্পাদিত কাজের পরিমাণ। তোমরা চাইলে ওইভাবে করতে পারো, ওইভাবে করলে তোমাদের এককটা এখানে কেজি মিটার লিখতে তোমাদের ক্ষমতার ক্ষেত্রে আমি যেটা অ্যাকুরেট হয়, মানে যেটা একদম অ্যাকুরেট একক সেটা দিয়ে করতেছি। ঠিক আছে, তাহলে এটা তুমি যদি ভাগ করো তাহলে পাবা তখন হচ্ছে কেজি মিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এত কেজি মিটার পার মিনিট। এখন ভাই দেখো তো আমরা কি করলাম? ক্ষমতায় প্রকাশ করে ফেললাম। এখন আমরা ক্ষমতার ক্ষেত্রে আরেকটা এককের নাম জানি, সেটা হচ্ছে এইচপি। তাহলে এইচপির ক্ষেত্রে আমরা কি জানি? 1 এইচপি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? 4500 কেজি মিটার পার মিনিট। তাহলে এই একক যখন থাকবে তখন আমাদের 4500 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে যদি সেকেন্ড থাকে কেজি মিটার পার সেকেন্ড তখন কিন্তু আমাদের 75 দিয়ে ভাগ করতে হয়। দুইটা কিন্তু তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবা, না হলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা কি করবো? 4500 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে লিখবা বিএইচপি, অর্থাৎ পাম্প যে পরিমাণ শক্তি আউটপুট দিচ্ছে সেটা কি? সেটা অবশ্যই বিএইচপি। কারণ কি? তোমার আউটপুট শক্তি ইনপুট শক্তির থেকে কম হয়, তাহলে বিএইচপি শক্তিটা কি হবে? কম হবে। তাহলে সেই যে পরিমাণ শক্তি পাম্প আউটপুট দিচ্ছে ওই পরিমাণ শক্তি দ্বারাই কিন্তু এই 5000 লিটার পানি 40 মিটার উপরে প্রেরণ করতেছে। কিন্তু পাম্প কিন্তু যে পরিমাণ আউটপুট দিচ্ছে তার থেকে কিন্তু বেশি পরিমাণ শক্তি মোটরের কাছ থেকে নিচ্ছে। কারণ কি ভাইয়া? তোমার আইএসপি যখন তোমার হচ্ছে আইএসপি কি? আইএসপি হচ্ছে তোমার যেটা হচ্ছে প্রকৃত শক্তি উৎপন্ন হয়, আর বিএইচপি হচ্ছে আইএসপি থেকে অপচয়টা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে বিএইচপি। তাহলে ভাইয়া অপচয় বাদ দেওয়ার পর যে শক্তি থাকবে সেটা দ্বারাই তো এই 5000 লিটার পানি 40 মিটার উপরে প্রেরণ করবে পাম্প, তাই না? তাহলে সেই শক্তিটা মানে তোমার ক্ষমতাটা হবে হচ্ছে বিএইচপি তে। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা নির্মাণ করবো সেটা নির্ণয় করবো সেটা হবে হচ্ছে বিএইচপি তে বার হবে। তাহলে এখানে আমাদের এটাকে আমরা কি করব? 4500 দিয়ে ভাগ করবো। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো এখানে 2000 ভাগ 4500। ওকে, তাহলে পাবা হলো হ্যাঁ পাবা হলো 44.44। ওকে, 44.44 এইচপি, অর্থাৎ এই পাম্পটা 44.44 এইচপি তোমার হচ্ছে শক্তি আউটপুট দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই পরিমাণ শক্তি সে আউটপুট করতেছে। এখন ভাইয়া তোমরা জানো কি? বিএইচপি থেকে আইএসপির ভ্যালু বেশি হয়, অর্থাৎ আইএসপি থেকে কি করতে হয়? অপচয়টা বাদ দিলে তখন বিএইচপি পাওয়া যায়। তাহলে এখন আমরা আইএসপি কিভাবে বার করবো? আমরা কিন্তু একটা সূত্র জানি, আইএসপি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? বিএইচপি ভাগ ইটা। তাহলে বিএইচপি কত? 44.4 ভাগ, দেখো এটা কত আমাদের পাম্পের? এটা কত? পাম্পের এটা হচ্ছে 75, তাহলে 0.75। তাহলে এটা দ্বারা ভাগ করলে তোমরা পাম্পের আইএসপি পাবা। কিন্তু আমাদের বার করতে বলছে কি? দেখো তো মোটরের অক্ষমতা বার করতে বলছে, তাহলে মোটরের আইএসপি বার করতে হবে।
তাহলে ভাই এটা কত পাবো, 44.44 ভাগ 0.75। ওকে, তাহলে পাবা হলো 59.25। তাহলে এটা আসবে হচ্ছে 59.25 এইচপি। এখন এই জিনিসটা একটু দেখাটা খুব ভালোভাবে মাথার মধ্যে একটু বসানোর চেষ্টা করো। দেখো চিত্রটা কোনোভাবে আঁক করি একটু। ঠিক আছে, কোনোভাবে একটু আর্ট করলাম। ঠিক আছে, তাহলে ধরো এটা একটা মোটর, এই মোটরে একটা পাম্প লাগানো আছে, এই পাম্প দিয়ে পানি প্রেরণ করা হচ্ছে। এখন তাহলে ভাইয়া দেখো তো, এই যে আমাদের পাম্পটা আছে সেই পাম্পটা শক্তি পাচ্ছে কই থেকে, শক্তি পাচ্ছে হচ্ছে এই মোটর থেকে। তাহলে এই মোটরটা পাম্পকে যে পরিমাণ শক্তি দিচ্ছে সেটা কি, সেটা হচ্ছে এর আইএসপি। ঠিক আছে, এখন এই আইএসপি কি মোটরেরও আইএসপি সমান হবে? মোটরের কিন্তু আইএসপি সমান হবে না, অর্থাৎ পাম্পের আইএসপি কিন্তু মোটরের আইএসপি হবে না। কারণ কি, তোমার মোটরেরও কিন্তু একটা দেখো ইফিসিয়েন্সি দেওয়া আছে, কত, অর্থাৎ দক্ষতা দেওয়া আছে 80%। অর্থাৎ মোটর যে পরিমাণ শক্তি উৎপন্ন করে, অর্থাৎ ধরো মোটর 100 এইচপি শক্তি উৎপন্ন করতেছে। ঠিক আছে, এর মধ্যে সে পাম্পকে দিচ্ছে হলো 80 এইচপি। ওকে, এই পাম্পকে দিচ্ছে 80 এইচপি। তাহলে তোমার এই পাম্প আবার এই 80 এইচপির 75% কাজে লাগাতে পারতেছে। তাহলে 80 এইচপির 75% কত হবে ভাইয়া? 80 এইচপির 0.75 দিয়ে যদি গুণ করি, তাহলে 80 এইচপির 0.75 হবে 60, অর্থাৎ সে 60 এইচপি কাজে ব্যবহার করতে পারতেছে। তাহলে দেখো তো ভাই বিষয়টা কি হলো, পাম্প উৎপন্ন করতেছে হচ্ছে 100 এইচপি শক্তি, এর মধ্যে অবচয়জনিত কারণে 20 এইচপি নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে বাকি 80 এইচপি পাম্পের মধ্যে যাচ্ছে। পাম্পের মধ্যে ভাই আবার কি হচ্ছে, পাম্পের মধ্যে যাও দেখো আবার 20 এইচপি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে টোটাল তুমি আউটপুট পাচ্ছ কত ভাই? 60 এইচপি, অর্থাৎ 100 এইচপি থেকে আউটপুট পাচ্ছ 60 এইচপি। এখন তো আমরা যদি উল্টা দিকে যাই তাহলে কি হবে, এখান থেকে আমাদের আগে এই 60 এইচপি থেকে আগে আমাদের 80 এইচপি তে আসতে হবে। তাহলে এই 80 এইচপি হচ্ছে মোটরের, পাম্পের যেটা হচ্ছে আইএইচপি, অর্থাৎ পাম্পের এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিএইচপি, এটা হচ্ছে পাম্পের আইএইচপি। অর্থাৎ পাম্প এই পরিমাণ তোমার হচ্ছে শক্তি মোটর থেকে নিচ্ছে এবং আউটপুট দিচ্ছে হচ্ছে 60 এইচপি। ঠিক আছে, এখন ভাইয়া পাম্পের যেটা আইএইচপি, মোটরের সেটা কি, অর্থাৎ এই 80 এইচপি কি মোটরের, কি মোটরের হচ্ছে বিএইচপি। ঠিক আছে, কারণ কি মোটর 80 এইচপি আউটপুট দিচ্ছে, পাম্প সে 80 এইচপি নিয়ে সেখান থেকে আবার লস করে 60 এইচপি আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তাহলে পাম্পের যেটা আইএইচপি হচ্ছে তোমার মোটরের সেটা কি হচ্ছে বিএইচপি। এখন এই বিএইচপি কে যদি আমরা আবার কি করি, এই বিএইচপি কে যদি আমরা পাম্পের এফিসিয়েন্সি দ্বারা ভাগ করি, অর্থাৎ 0.8 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে ভাইয়া, তাহলে আমরা পাম্পের আইএসপি পাবো। বিষয়টা কি বুঝতে পারছো? বিষয়টা কিন্তু বোঝার কথা। এখন আর একবার বলি, দেখো তোমার মোটর 100 এইচপি শক্তি উৎপন্ন করতেছে, তার মধ্যে তোমার হচ্ছে 80 এইচপি হচ্ছে সে পাম্পকে দিচ্ছে, 20% এখানে কি হচ্ছে 20%, অর্থাৎ 20 এইচপি লস হচ্ছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে 20 এইচপি লস হচ্ছে। এরপর এই 80 এইচপি আবার পাম্পের মধ্যে গেল, পাম্পের মধ্যে যাওয়ার পর পাম্পের মধ্যে আবার কিছু লস হলো, লস হয়ে 60 এইচপি আমাদের কাজে লাগতেছে, সেই 60 এইচপি দিয়ে আমাদের এই পানিটা উঠতেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে বলছে, আমাদের এই পাম্পের এইচপিটা বার করতে বলছে, আইএসপিটা বার করতে বলছে। তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের সরি পাম্প না মোটরের, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, মোটরের আমরা কি করলাম বিএইচপি বার করলাম। তাহলে মোটরের বিএইচপি কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ পাম্পের যে এফিসিয়েন্সি আছে সেটা দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো ভাইয়া, পাম্পের আইএসপি পাবো। এখন দেখো তো ভাইয়া, পাম্পের যেটা আইএসপি অর্থাৎ পাম্প যেটা ইনপুট নিয়েছে সেটা কি মোটরের আউটপুট না, মোটরের আউটপুটটাই তো পাম্পের মধ্যে যাচ্ছে, তাই না, পাম্পের মধ্যে কিন্তু যাচ্ছে। তাহলে পাম্পের যেটা আইএসপি, মোটরের সেটা কি বিএইচপি। এখন ভাই মোটরের বিএইচপি কে তুমি যদি মোটরের এটা অর্থাৎ 0.8 দিয়ে ভাগ করো, তাহলে তুমি মোটরের আইএসপি পাবা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানে। তো আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে তোমরা লেখো, আমি এখানে লিখি মোটরের আইএসপি বা মোটরের অশ্ব ক্ষমতা। ঠিক আছে, তাহলে মোটরের অশ্ব ক্ষমতা হবে, দেখো তো আমাদের কত, পাম্পের যেটা আইএসপি পাইলাম সেটা কি মোটরের বিএইচপি,
তাহলে মোটরের বিএসপিটা কত হবে দেখো তো, পাম্পের আইএসপি অর্থাৎ 5.25। ঠিক আছে, এটাকে আমরা কি করবো ভাইয়া, এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, তাহলে 0.8। তাহলে তোমরা পাবা কত ভাইয়া দেখো, 5925 ভাগ হলো 0.8। তাহলে ভাইয়া দেখো বাবা 74.06, 74.06 এইচপি। অর্থাৎ তুমি যদি বাজার থেকে 74 এইচপি একটা মোটর কিনে নিয়ে আসো, কিনে নিয়ে আসার পর যদি এই 75% দক্ষতা সম্পন্ন একটা পাম্পের সঙ্গে সংযুক্ত করো, তাহলে এই মোটরটা কি করবে, এই 74 এইচপি পরিমাণ শক্তি উৎপন্ন করবে। ঠিক আছে, উৎপন্ন করার পর কি হবে, আমাদের লস হওয়ার পর এই পরিমাণ শক্তি আবার সে পাম্পকে ইনপুট দিবে, পাম্পকে কি করবে, ইনপুট দিবে। এরপর পাম্প কি করবে, এই পরিমাণ শক্তি ইনপুট নিল, নেওয়ার পর কি হবে, পাম্পের মধ্যে একটা লস হবে। তাহলে এই পরিমাণ ইনপুট নেওয়ার পর পাম্প আবার লস করে এই পরিমাণ শক্তি আউটপুট দিবে। তাহলে এই পরিমাণ শক্তি দ্বারা এই পানিটা মাটির নিচ থেকে তোমার 40 মিটার উপরে উঠতেছে। ঠিক আছে, তাহলে তোমার যদি এই কাজটা সম্পাদন করতে হয়, তাহলে তোমার বাজার থেকে 74.06 এইচপির একটা পাম্প কিনতে হবে। এর থেকে তুমি যদি কম কেনো, তাহলে তুমি এই 40 মিটার উপরে পানি তুলতে পারবে না। ঠিক আছে, তো এই আসলে বিষয়টা এরকম, আসলে এই ম্যাথের। তো আশা করতেছি বিষয়টা আমি একদম তোমাদের বেসিক থেকে ভালোভাবে বুঝাইতে পারছি। যারা বোঝো নাই তারা এই জায়গাটা আরেকবার দেখো। ঠিক আছে, এই জায়গাটা যারা বুঝছো তাদের কাছে ম্যাথটা একদম ইজি। ঠিক আছে, তো আশা করতেছি আর সমস্যা থাকার কথা না। আমি এই অধ্যায়টা এখান থেকে শেষ করছি। পরবর্তী অধ্যায়ে তোমাদের মনে হয় বল বিভাজন আছে। বল বিভাজন অধ্যায়টা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা স্কিপ করার কোনো প্রশ্নই আসে না। এই অধ্যায় থেকে তোমাদের একটা রচনামূলক প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই ক্লাসটা এই অধ্যায়টা শেষ করে তোমরা এই অধ্যায়টা ভালোভাবে আবার তোমরা রিভাইজ করবা। ঠিক আছে, রিভাইজ করে আমার 3 নাম্বার অধ্যায়ের যে তোমার ক্লাসগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে অবশ্যই করবা। তাহলে আশা করতেছি 3 নাম্বার অধ্যায়টাও খুবই একদম বেসিক থেকে তোমাদের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছুই জানতে পারবা। ঠিক আছে, তো ভাই ঠিক আছে, আমি ক্লাসটা এবং এই অধ্যায়টা এখানেই শেষ করছি। সকলে অবশ্যই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।